আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। রিসেন্টলি এমডি পরীক্ষায় চান্স পেয়েছি নিউরোলজিতে, নিমসে। আর বর্তমানে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জ সাতক্ষীরায়। তো আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আমার মাঝখানে রেসিডেন্সি পরীক্ষা ছিল দেখে কিন্তু আমি নিজেও আপনাদেরকে খুব বেশি সময় দিতে পারিনি। আপনাদের যে লাইভ গুলো হওয়ার কথা ছিল সেগুলো আমরা আসলে অনেকগুলো সময় মতো নিতে পারিনি। তো আশা করি এখন থেকে ইনশাল্লাহ আপনাদের যে কয়দিন আছে এর মধ্যে আমরা আপনাদের একটা রুটিন দিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা কিন্তু লাইভ গুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো আজকের লাইভটা অ্যাকচুয়ালি কিন্তু আপুর নেওয়ার কথা, আমাদের সামাইর আপুর নেওয়ার কথা ছিল, কিন্তু উনি অ্যাকচুয়ালি বিভিন্ন ঝামেলায় আহ, আসলে অনেকদিন ধরেই ব্যস্ত আছেন, স্পেশালি ফ্যামিলিয়াল বিভিন্ন ইস্যুতে। সো আসলে কিন্তু ওই জন্য আমি আর ওনাকে ডিস্টার্ব করতেছি না, আমি নিজেই ক্লাসটা নিয়ে নিয়ে নিচ্ছি আর কি, যেহেতু আপনাদের হাতে এখন সময় নেই। আর সাথে আহ, আপনাদের অ্যাকচুয়ালি তো একটা লং ব্যাচ চলতেছে, আপনারা আশা করি মোটামুটি রেকর্ডেড ভিডিও গুলো দেখে ফেলছেন, পড়াগুলো গুছিয়ে ফেলছেন। এবার যেহেতু পরীক্ষা একটু আগে হবে আপনারা জানেন, সো এমন একটা পড়াটা গুছিয়ে রাখবেন যেন লাস্টের এক সপ্তাহ বা 10 দিন এর মধ্যে যেন আপনি পুরাটা একবার রিভাইজ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখন মূল উদ্দেশ্য থাকবে। আর এই যে ক্লাসগুলো নিচ্ছে এগুলো জাস্ট একটু শুনে রাখবেন, যেহেতু নতুন পড়া, এগুলো নতুন করে খুব বেশি পড়ার দরকার নাই, জাস্ট একটু শুনে রাখবেন এবং যতটুকু ইউটিলাইজ করা যায় ইউটিলাইজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কথা। আপনাদের নোটটা দিয়ে দেওয়া হবে, চাইলে আপনারা নোটটাও দেখতে পাবেন। আর আহ, এছাড়া আমাদের বুস্টার ব্যাচ একটা আসলে গতকাল থেকে আমরা শুরু করেছি। এটা অ্যাকচুয়ালি কিছুই না, আপনারা যারা লং ব্যাচে আছেন তাদের জন্য এটার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো থেকেই জাস্ট চুম্বক অংশগুলো নিয়ে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে কিন্তু আমরা মূলত এই বুস্টার ব্যাচটা করেছি। সো আশা করি ওখানে যারা যুক্ত হবেন তারা লাভবান হবে। সো আমার মনে হয় আমরা তাহলে আমাদের পড়া শুরু করি। আমি খুব বেশি সময় নেব না, যেহেতু আপনাদের এমনিতেও এখন টাইম শর্ট। সো আমি খুব বেশি সময় নেব না, যত শর্টের মধ্যে কম সাইজের সম্ভব আমি আপনাদের একটু পড়ায় দেওয়ার চেষ্টা করবো, যতটুকু বোঝানো সম্ভব। আর ডাইটন থেকে স্পোর্টস ফিজিওলজি চ্যাপ্টার এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্রয়োজন মতো পড়ে নিতে পারবেন বা দাগায় নিতে পারবেন। সো আমরা তাহলে শুরু করি। ওকে, সো আমার কাছে অ্যাকচুয়ালি গাইটনের যে এডিশনটা, এটা আসলে কত এডিশন আমার এক্সাক্ট ওইভাবে মনে হয় মনে নাই, যেটা আসলে কোন জায়গা থেকে আমি কাটছিলাম। এটা 84 নাম্বার চ্যাপ্টার ছিল, ইউনিট নাম্বার 15, স্পোর্টস ফিজিওলজি। সো আমার মনে হয় আমরা শুরু করি। ঠিক আছে, আচ্ছা। স্পোর্টস ফিজিওলজির মধ্যে একটা জিনিস আগে একটু বলে দেয়, স্পোর্টস ফিজিওলজিটা কিন্তু আসলে আপনাদের ফিজিওলজির অংশ, এবং এখান থেকে কিন্তু আম, মোটামুটি একটা প্রশ্ন, একটা দুইটা তিনটা প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, আরো বেশি আসতে পারে। সো স্পোর্টস ফিজিওলজির সাথে অ্যাকচুয়ালি মাসেল ফিজিওলজিটা জড়িত, মাসেল ফিজিওলজি থেকে প্রশ্ন বেশি আসে। স্পোর্টস থেকে দেখা যায় সাধারণত আপনার চার পাঁচটা বা এরকম সর্বোচ্চ আসে আর কি, এর বেশি সাধারণত আমি খুব একটা দেখিনি আসতে। তো এর মধ্যে কিন্তু আপনাদের রডডির যে লাস্টের চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, স্পোর্টস ফিজিওলজি, ওখান থেকে কিন্তু ডিরেক্টলি দু একটা প্রশ্ন আসলে চলে আসে। সো ওইটা আপনারা পড়বেন। আর সাথে স্পোর্টস ফিজিওলজি আপনাদের সামাইর আপুর যে লেকচার ভিডিওটি দেওয়া হয়েছে, রেকর্ডেড ভিডিও, সেটা আপনারা আশা করি দেখেছেন। আজকে জাস্ট একটু গাইটন থেকে আমরা ওভারভিউ করব, কারণ গাইটনের স্পোর্টস ফিজিওলজি চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার আমি আর ওরকম পাঠ্য বইয়ের মধ্যে খুব বেশি পাই নাই, জ্ঞান অঙ্গ বা এরকম কোনো বইতে আমি কিন্তু পাই নাই। তো এখানে যেহেতু আছে আমরা জাস্ট একটু রিভিউ করব, এটা কিন্তু রিভিউ করবো না, আমরা ওভারভিউ করবো, কারণ এটা আসলে কিন্তু খুব যে ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে বিষয়টা তা না। বাট একটু জেনে রাখা, একটু আইডিয়া নিয়ে রাখা, কারণ এখান থেকে কোনো অপশন বা প্রশ্ন আসলে আপনারা যেন সলভ করতে পারেন। সো এখানে অনেক লাইন দাগানো আছে, আমি কিন্তু আসলে সব লাইন আপনাদের বলবো না, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো একটু বোঝানোর মতো সেগুলো আপনারা দাগায় নেবেন, যেগুলো দাগানো আছে দাগায় নেবেন বা পড়ে নেবেন, কিন্তু জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো বোঝানো সেগুলো একটু বুঝে। আচ্ছা, এই জিনিসটা একটু দেখতে পারেন যে ছেলেদের তুলনায় মেয়েদের কোন জিনিসগুলো কম থাকে। ঠিক আছে, যেমন মাসেল স্ট্রেংথ, পালমারি ভেন্টিলেশন, কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, তারপর হচ্ছে এগুলো মাসেল ম্যাসের সাথে জড়িত, সেই জন্য কম থাকে। এটা মোটামুটি হচ্ছে আপনার 2/3 থেকে 3/4 পর্যন্ত কম থাকতে পারে, অর্থাৎ 66 থেকে 75% পর্যন্ত মোটামুটি মেলদের তুলনায় ফিমেলদের কম থাকে। ঠিক আছে, মানে কম থাকে বলতে আমি বলতে চাচ্ছি, মেলের যদি 100% হয় তাহলে ফিমেলের 66 থেকে 75% পর্যন্ত থাকে। সাধারণত হার্ট রেট ছাড়া সবকিছুই মানে মেলদের ক্ষেত্রে বেশি, ফিমেলে হার্ট রেটটা বেশি। ঠিক আছে, আচ্ছা। আর উম, আচ্ছা, তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে মেল এবং ফিমেল এই দুইজনের কিন্তু আপনার ক্রস সেকশনাল এরিয়াতে যদি আপনি চিন্তা করেন প্রতি স্কোয়ার ইঞ্চ
বা স্কোয়ার সেন্টিমিটার এরিয়ার মধ্যে যদি আপনি চিন্তা করেন, এই ক্ষেত্রে কিন্তু মাসেলের স্ট্রেংথ সমান থাকে, কিন্তু ছেলেদের যেহেতু মাসেলের ম্যাসটা বেশি ডিউ টু টেস্টোস্টেরন, এই জন্য কিন্তু তাদের আসলে এই মানে টোটাল স্ট্রেংথটা বেশি হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলতে চাইছে। আচ্ছা, women have at times held records faster than men, for instance, for the 2 swim across the England। এগুলো আপনাদের দরকার নেই, এক্সট্রা ফ্যাক্ট। আচ্ছা, মেইন কথা হচ্ছে এখানে যেটা বলতে চাইছে যে আমাদের ফিমেলদের ক্ষেত্রে কিছু কিছু জিনিসে তারা সুবিধা পায়, যেমন ইংলিশ চ্যানেল ক্রস করার ক্ষেত্রে তারা বলতে চাইছে সুইমিং এর ক্ষেত্রে। সো এখানে ইংলিশ চ্যানেলের ক্ষেত্রে যেটা বিষয়, এটা কিন্তু বেশ লম্বা একটা চ্যানেল, এটা আপনার মানে টু ওয়ে, আপনি যদি আপ ডাউন দুইটাই করেন, এবং এখানে কিন্তু পানি বেশ ঠান্ডা, সো সব মিলে কিন্তু এটা একটু কঠিন। ঠিক আছে, সো ফিমেলরা এখানে একটা অ্যাডভান্টেজ পায় কি হিসেবে, যদি ফিমেলদের ফ্যাট বেশি থাকে, সো তারা একটু হিট ইনসুলেটিং একটা আহ, মানে সুবিধা এখানে পায়। ঠিক আছে, তাদের ঠান্ডা কম লাগে, যার জন্য তারা বেশি অ্যাক্টিভিটি দেখাইতে পারে। বোয়েন্সি বেশি থাকে সাঁতার কাটার জন্য যেটা প্রয়োজন, তার সাথে সাথে হচ্ছে আপনার লং টার্ম এনার্জি ওটা বেশি থাকে ফিমেলদের, যেহেতু ফ্যাট বেশি থাকে। সেখানে টেস্টোস্টেরনের কথা বলছে, টেস্টোস্টেরনটা হচ্ছে মূলত একটা অ্যানাবলিক হরমোন, আপনারা জানেন এটা হচ্ছে একটা পাওয়ারফুল অ্যানাবলিক ইফেক্ট দেয়, যার জন্য কিন্তু অ্যাকচুয়ালি মেলদের মাসেল ম্যাসটা বেশি থাকে, মাসেল ম্যাস বেশি থাকার জন্য কিন্তু অ্যাকচুয়ালি তাদের স্ট্রেংথ বেশি থাকে। সো 40% লার্জার দ্যান দোজ কম্পারেবল উইদাউট টেস্টোস্টেরন। আচ্ছা, ফিমেলদের চেয়ে মেলদের মধ্যে 40% বেশি মাসেল গ্রো করে ডিউ টু টেস্টোস্টেরন। ঠিক আছে, এগুলো জাস্ট মানে আপনার এমসিকিউতে আসার কথা। So estrogen increases the deposition of fat in the female, especially in the breast, hip এবং subcutaneous tissue. এটা আমরা জানি। So average non-athletic female has about 27% body fat composition, in contrast to non-athletic male who has about 15%. So non-athletic male এর 15% ফ্যাট থাকে, নন-অ্যাথলেটিক ফিমেলদের 27% থাকে, সো প্রায় দ্বিগুণ থাকে। ঠিক আছে, যেটা অনেক সময় সুবিধাও হয়, আপনি যখন লং এক্সারসাইজ করবেন তখন এটা সুবিধা হবে, আবার অসুবিধাও আছে। ঠিক আছে, ফ্যাটের অনেক অসুবিধা আছে, এটা আপনারা জানেন। সো মাসেল ইন এক্সারসাইজ এখানে কি বলছে দেখেন, the strength of the muscle is determined mainly by its size, with a maximal contractile force between 3 and 4 kg per square centimeter of muscle cross sectional area। ঠিক আছে, সো এটা আসলে এত বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, জাস্ট একটু দাগায় রাখা, এগুলো এত বেশি লাগবে না। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, a person has the capability of extreme power surges for short periods of time, such as during a 100-meter dash that is completed entirely within 10 seconds. Whereas for long-term endurance events, the power output of the muscles is only one-fourth as great as during the initial power surge। অর্থাৎ এখানে দেখেন উপরে যে চার্ট দিচ্ছে সেই অনুযায়ী প্রথম 8 থেকে 10 সেকেন্ড হচ্ছে আপনি মানে অনেক বেশি, প্রতি মিনিটে অনেক বেশি পরিমাণ এনার্জি আপনি খরচ করবেন, তারপরের মিনিটে প্রায় অর্ধেক হয়ে যায়, আর তারপরের 30 মিনিট ধরে খুবই অল্প অল্প এনার্জি লস হতে থাকে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি জন্য, যে আপনার এটা আপনারা জানেন যে বিভিন্ন রকম সিস্টেম আছে আমাদের মাসেলের মধ্যে, যে প্রথম দিকে একটা সিস্টেম কাজ করে, তারপর একটা, তারপর একটা, সরি। সো এটা কিন্তু আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে প্রথমে অনেক বেশি এনার্জি খরচ হয়ে যায়, যেটা আপনার মানে একদম অ্যাকিউট ইভেন্টের জন্য লাগে। এরপর আপনি যদি ম্যারাথন রেস দেন বা ক্রনিক্যালি অনেকক্ষণ ধরে একটা কাজ করেন, এন্ডুরেন্স যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু একটা স্লো অ্যান্ড সাস্টেইন লেভেলে আপনার এনার্জি গুলা এক্সপেন্ডিচার হবে। সো এন্ডুরেন্স ডিপেন্ডস অন কিসের উপর, endurance depends on the nutritive support of the muscle more than anything else, on the amount of glycogen that has been stored in the muscle before the period। এটা আপনার এসবিএ তে আসতে পারে যে এন্ডিউরেন্সের জন্য, এন্ডিউরেন্স এক্সারসাইজের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাপোর্ট কোনটা, সেটা হচ্ছে নিউট্রিশন সাপোর্ট, এবং তাদের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোনটা, সেটা হচ্ছে গ্লাইকোজেন। ঠিক আছে, এটা তাহলে এসবি এর জন্য আসতে পারে। উপরে যা যা পড়াইছি সব কিন্তু এমসিকিউ, যা পড়াবো সবই এমসিকিউ, এর মধ্যে এসবি গুলো আপনাদের স্পেসিফিক বলে দেবে। সো এন্ডিউরেন্স ইজ গ্রেটলি এনহ্যান্সড বাই হাই কার্বোহাইড্রেট ডায়েট। হাই কার্বোহাইড্রেট ডায়েট খাইলে কিন্তু এন্ডিউরেন্স বাড়ে। কেন? কারণ হাই কার্বোহাইড্রেট ডায়েট থেকে কিন্তু আপনার গ্লাইকোজেন সিনথেসিস হবে, গ্লাইকোজেন সিনথেজ এনজাইমের মাধ্যমে। ঠিক আছে, এগুলো আপনারা বায়োকেমিস্ট্রিতে পড়ছেন। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস বলছি, এটা আপনারা আশা করি অলরেডি পড়ছেন, যে কিছু সিস্টেম আছে আমাদের মাসলে, যে সিস্টেম গুলো আসলে আমাদের এনার্জি সাপ্লাই দেয় বডিতে। কি কি? যেমন ফসফোক্রিয়েটিনিন ক্রিয়েটিন সাইকেল বা সিস্টেম, এটা একটা ফসফোক্রিয়েটিন ক্রিয়েটিন সিস্টেম। আর দ্বিতীয়ত হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম, তৃতীয়ত হচ্ছে অ্যারোবিক সিস্টেম। ঠিক আছে, এই তিনটা সিস্টেম আমাদের কাজ করে। তো এখানে এগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা করছে, এগুলোর মধ্যে এটিপির কিন্তু একটা বড় রোল থাকে। ঠিক আছে, এবং এটিপি কিন্তু আপনাকে প্রাইমারি যে সোর্স অফ এনার্জি সেটা হিসেবে কাজ করে।
সো এটিপি দেখেন সোর্স অফ এনার্জি অ্যাকচুয়ালি ইউজ টু কজ মাসল কন্ট্রাকশন। সো এটা হচ্ছে মাসেল কন্ট্রাকশনের জন্য দায়ী। আপনারা জানেন মাসেল কন্ট্রাকশন ফিজিওলজির মধ্যে আপনারা পড়ছেন যে এটিপি এসে যখন আপনার ওই যে ট্রপোনিন আই, ট্রপোনিন সি, ট্রপোনিন টি এগুলোর সাথে যখন এসে বাইন্ড করে, তখন কিন্তু আপনার ওই যে ট্রপোমায়োসিনটা সরে যায়, যার জন্য হচ্ছে আপনার মায়োসিন হেডটা হচ্ছে অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইডের সাথে লাগতে পারে। ঠিক আছে। সো অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি এটা কিন্তু আসলে আমাদের মাসেল কন্ট্রাকশনের যে মেকানিজম এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং দ্বিতীয়ত এটা কিন্তু মাসেল কন্ট্রাকশনের যে এনার্জি সাপ্লাই সেটাও দিয়ে থাকে। ঠিক আছে। সো যখন আপনি এটিপি থেকে একটা ফসফেট বের করে দিবেন, এটিপিতে তো তিনটা ফসফেট, একটা ফসফেট আপনি যখন বের করে দিবেন তখন 7,300 ক্যালোরি এনার্জি রিলিজ হয়। ঠিক আছে, মাসেল কন্ট্রাক্টর প্রসেসের জন্য তাহলে অনেক বেশি এনার্জি। কিন্তু প্রথম 8 থেকে 10 সেকেন্ডে দেখেন আপনার 7,000 এরকম এনার্জি দরকার ছিল, এখানে আপনি 7,300 দিচ্ছেন একটা ফসফেট বের হয়ে যাওয়ার জন্য। দেন when the second phosphate is removed, still another 7,300 ক্যালোরি become available. সো আপনি 7,300 7,300 14,600 ক্যালোরি এনার্জি আপনি পাচ্ছেন জাস্ট দুইটা ফসফেট রিমুভ করার মাধ্যমে। তাহলে এটিপিটা কিন্তু একটা পাওয়ার হাউস অফ এনার্জি আপনি বলতে পারেন, যে এটা আপনার মাসেল কন্ট্রাকশনের সময় দুটো ফসফেট রিলিজের মাধ্যমে প্রচুর পরিমাণ শক্তি রিলিজ করতেছে। ঠিক আছে। The amount of ATP present in the muscle, even in a well-trained athlete, is sufficient to sustain maximum muscle power for only for 3 seconds, may be enough for one half of a 50-meter dash. It is essential that new ATP is formed continuously even during the performance of short athletic events. So এই যে আপনাকে 7,300 ক্যালোরি এনার্জি দিচ্ছে, এই এনার্জিটা কিন্তু মানে শুনে মনে হচ্ছে অনেক, কিন্তু আসলে এটা কিন্তু এমন বেশি না। ঠিক আছে। আপনি যখন মাসেল কন্ট্রাকশন করেন, দৌড়াদৌড়ি করেন বা কোনো অ্যাথলেটিক ইভেন্টসে থাকেন, তখন অনেক বেশি শক্তি দরকার হয়। তো আপনি এখানে যেটা উদাহরণ দিতে দেখেন যে আপনি একটা এটিপি না, অ্যাকচুয়ালি একটা মাসেলের মধ্যে যতটুকু এটিপি থাকে, একটা ওয়েল ট্রেইনড অ্যাথলেটের মাসেলের মধ্যে যতটুকু এটিপি থাকে, এই এটিপি দিয়ে আপনি সর্বোচ্চ 3 সেকেন্ড চলতে পারবেন। অর্থাৎ খুব কম পরিমাণ এটিপি থাকে, আপনি 3 সেকেন্ড এটা দিয়ে চলতে পারবেন। সো 3 সেকেন্ড মানে কি, আপনার 100 মিটার দৌড়াইতে মোটামুটি তো 10-12 সেকেন্ড লাগে। সো আপনি 50 মিটার দৌড়াইতে আপনার লাগবে হচ্ছে এভারেজ 5 থেকে 6 সেকেন্ড, মানে খুব জোরে দৌড়াইলে। সো 3 সেকেন্ড মানে হচ্ছে আপনার 50 মিটার যে ড্যাশ, অর্থাৎ 50 মিটার রেস, তার অর্ধেক পর্যন্ত আপনি এই এটিপি দিয়ে মানে কাজ করতে পারবেন। বাকি সময় কিন্তু আপনাকে এটিপি আবার তৈরি হইতে হবে। অর্থাৎ এটিপি যে স্টোর থাকে সেটা আপনাকে 3 সেকেন্ড সর্বোচ্চ সাপ্লাই দিতে পারে, এর বেশি আপনি যদি চান সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াসলি তৈরি করতে হবে। ঠিক আছে। শর্ট অ্যাথলেটিক ইভেন্টস হলে আপনি 50 মিটার 100 মিটার দৌড় দিলেও আপনার কিন্তু এটা প্রয়োজন। সো এই জন্যই কিন্তু বিভিন্ন সিস্টেমের আপনার আগমন, যে এই সিস্টেমগুলোর মাধ্যমে আমার বডিতে মাসেলের মধ্যে বিভিন্ন এটিপি তৈরি হবে। এর মধ্যে প্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে ফসফোক্রিয়েটিন ক্রিয়েটিন সিস্টেম। সো এই সিস্টেমটা দেখেন এখানে কি বলছে, ইম্পর্টেন্ট মেটাবলিক সিস্টেম দ্যাট সাপ্লাই এনার্জি ফর মাসেল কন্ট্রাকশন। এখানে একটা আপনার সুন্দর একটা ফ্লো চার্ট দিয়েছে, এটা জাস্ট ওভারভিউ করে নিই আমরা প্রথমেই। এটিপি থেকে এডিপি হয়, এডিপি থেকে এমপি হয়, অর্থাৎ ফসফেট একটা করে বের হয় এবং এনার্জি 7,300 করে বেরোচ্ছে। ঠিক আছে। আবার এটার উল্টা রিয়াকশনও কিন্তু হয়। ঠিক আছে। এখন এটা তো আপনাকে 3 সেকেন্ড পর্যন্ত সাপ্লাই দিচ্ছে, সো এটিপিটা আপনার কিন্তু কন্টিনিউয়াস প্রোডাকশন হতে হবে। কিভাবে প্রোডাকশন হবে? এই যে প্রোডাকশনের তিনটা পদ্ধতি এখানে বলছে, একটা হচ্ছে ফসফোপ্রোটিন সিস্টেম, একটা হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড, আর একটা হচ্ছে আপনার গ্লুকোনিওজেনেসিস টাইপের। গ্লুকোনিওজেনেসিস বলবো না, গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিড এগুলোর অক্সিডেশনের মাধ্যমে। ঠিক আছে। এগুলোর মাধ্যমে মূলত আপনার এই এটিপির সাপ্লাইটা বজায় থাকে। তো এখানে কি বলছে দেখেন, হাই এনার্জি ফসফেট বন্ড অফ ফসফোক্রেটিন হ্যাজ মোর এনার্জি দ্যান দ্য বন্ড অফ এটিপি। এখানে কিন্তু আপনার 7,300 জায়গায় আরো 3,000 বেশি, 10,300 ক্যালোরি পার মোল কম্পেয়ার উইথ 7,300। অর্থাৎ ফসফোক্রেটিন যে সিস্টেমটা বা এই যে মলিকিউলটা, এই মলিকিউলের মধ্যে কিন্তু আপনি 10,300 ক্যালোরি এনার্জি পাচ্ছেন, যেটা এটিপিতে আপনি পাইতেন 7,300। সো এটিপি আপনার 7,300 7,300 খরচ হওয়ার পর এরপর হচ্ছে আপনার ফসফোপ্রেটেড সিস্টেম আপনাকে কি দিবে, 10,300 ক্যালোরি সাপ্লাই দিবে। So furthermore, most muscle cells have 2 or 4 times as much phosphoprotein as ATP. অর্থাৎ শুধু যে আপনাকে একটা ফসফোপ্রেটিন মলিকিউল আপনাকে বেশি এনার্জি দিচ্ছে তাই না, আপনার মাসেলে কিন্তু ফসফোপ্রেটিনের পরিমাণও বেশি থাকে। আপনি দেখেন যে 2 to 4 টাইমস আপনার এটিপি যতটুকু থাকে তার চেয়ে 2 থেকে 4 গুণ ফসফোপ্রেটিন আপনার মাসেলের মধ্যে থাকে। তার মানে এটিপি আপনাকে অল্প একটু সাপ্লাই দিচ্ছে, এর 2 থেকে 4 গুণ বেশি ফসফোপ্রেটিন থাকে, সেটা কিন্তু আপনাকে আরো বেশি পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে।
So a special characteristic of energy transfer from phosphocreatine to ATP is that it occurs within a small fraction of second. এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়, এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, এটিপি ক্ষয় হতে যা সময় লাগে এতে কিন্তু আরো কম সময় লাগে। So therefore all the energy stored in the muscle phosphocreatine is almost instantaneously available for muscle contraction just as is the energy stored in the ATP। অর্থাৎ এটিপি তে আপনি যতটুকু পাচ্ছেন এখানে আপনি মোটামুটি মানে ইনস্ট্যান্ট ভাবে আপনি কিন্তু সেই এনার্জিটা পাচ্ছেন। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় সুবিধা। তারপর কি বলছে, দ্য কম্বাইন্ড অ্যামাউন্টস অফ সেল এটিপি অ্যান্ড সেল ফসফোক্রেটিন আর কল্ড দ্য ফসফোজেন এনার্জি সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা এই জিনিসগুলো পড়ছেন আমার মনে হয়, গাইডে হোক বা লেকচার শিটে হোক পড়ছেন, কিন্তু এইখানে গাইডলাইনে যেভাবে সুন্দর করে দেওয়া আছে এই জিনিসটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। আপনি যদি বেসিক অর্জন করে করে পড়েন তাহলে দেখবেন যে জিনিসটা কিন্তু ক্লিয়ার। তাহলে প্রথমে আপনার যাচ্ছে এটিপি, তারপর যাচ্ছে হচ্ছে ফসফোক্রেটিন। এই এটিপি প্লাস ফসফোক্রেটিন মিলে যে সিস্টেম, এটাকে বলা হয় ফসফোজেন এনার্জি সিস্টেম। দিস টুগেদার ক্যান প্রোভাইড ম্যাক্সিমাল মাসেল পাওয়ার ফর 8 to 10 সেকেন্ডস। তার মানে আপনার মোটামুটি 100 মিটার দৌড়ের ক্ষেত্রে 8 থেকে 10 সেকেন্ড যে প্রয়োজন হয়, এইখানে আপনার কিন্তু জাস্ট ফসফোজেন সিস্টেমটাই এনাফ। এটিপি দিচ্ছে প্রথম 3 সেকেন্ড, আর বাকি 6 থেকে 7 সেকেন্ড আপনাকে সাপ্লাই দিবে হচ্ছে ফসফোক্রেটিন। সব মিলে ফসফোজেন সিস্টেম 8 থেকে 10 সেকেন্ড। Thus the energy from the phosphogen system is used for maximal short bursts of muscle power। অর্থাৎ শর্ট বার্স্ট অফ মাসেল পাওয়ার, আপনার অল্প কিছুক্ষণ, আপনি মনে করেন 10 সেকেন্ড ধরে খুব দ্রুত একটা কাজ করলেন, এর মধ্যে এটা শেষ, এটি আপনাকে সাপ্লাই দিচ্ছে। এরপর আসেন গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম। সো গ্লাইকোজেন আমরা জানি যে মাসেলের মধ্যে কিন্তু স্টোরড অবস্থায় থাকে। ঠিক আছে, যেটা পরবর্তীতে কিন্তু গ্লুকোজ হয়ে আমাদের ব্লাডে আসতে পারে। ঠিক আছে, দ্য ইনিশিয়াল স্টেজ অফ দিস প্রসেস কল গ্লাইকোলাইসিস occurs without use of oxygen and therefore is said to anaerobic metabolism। সো এখানে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড বলতে যেটা বলতে চাইছে, গ্লাইকোজেন তো মাসেলে স্টোর থাকে, সেই গ্লাইকোজেন গুলো পরবর্তীতে কিন্তু গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে, এবং গ্লুকোজ পরবর্তীতে গ্লাইকোলাইসিসের মাধ্যমে সে কিন্তু এনার্জি প্রোডাকশন করে। সেই গ্লাইকোলাইসিসটা দুই ভাবে হতে পারে, আপনারা জানেন, একটা হচ্ছে অ্যারোবিক আর একটা হচ্ছে অ্যানারোবিক। সরি। সো অ্যারোবিকটা হচ্ছে মূলত অক্সিজেনের উপস্থিতি, যখন আপনার বডি সুন্দরভাবে অক্সিজেন কনজিউম করতেছে, সুন্দরভাবে আপনার টিস্যু লেভেলে সে সাপ্লাই দিচ্ছে এবং সুন্দরভাবে আপনার এটা ইউটিলাইজ করার সময় পাচ্ছে, সেক্ষেত্রে আপনি অক্সিজেনের মাধ্যমে একটা পাথ হয়ে যেতে পারেন, যেটাকে আমরা বলি অ্যারোবিক মেটাবলিজম বা অ্যারোবিক লাইফলাইসিস। কিন্তু যখন আপনি এক্সারসাইজ করতেছেন তখন অক্সিজেন আপনার বডিতে বেশি যাচ্ছে, মাসেলে বেশি যাচ্ছে, দ্যাটস ট্রু, কিন্তু ওই অক্সিজেন ইউটিলাইজ করার মতন সময় কিন্তু আপনার বডির তখন নাই। তখন কিন্তু তাকে অ্যানারোবিক প্রক্রিয়ার মাধ্যমে যতটুকু সম্ভব এটিপি তৈরি করতে হবে। অ্যারোবিকের মাধ্যমে কিন্তু প্রচুর এটিপি তৈরি হয়, কিন্তু অ্যানারোবিকে মাত্র 2টা করে এটিপি তৈরি হয়, কিন্তু তারপরও এটা যেহেতু দ্রুত, ফাস্ট, তো আপনার ফাস্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য এইটুকুই কিন্তু বডি তখন করে থাকে। ঠিক আছে, সো অ্যানারোবিক মেটাবলিজমের মাধ্যমে তখন কি হয়, আপনার গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। এই জন্য বলা হয়েছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড একটা সিস্টেমে চলতে থাকে। So energy released from 4 ATP molecules for each original glucose molecule। একটা গ্লুকোজ মলিকিউল থেকে যখন আপনার দুটো পাইরুভেট হয়, সেখান থেকে কিন্তু আপনার দুটো ল্যাকটিক অ্যাসিড হবে। ঠিক আছে, প্রত্যেকটা ল্যাকটিক অ্যাসিড হচ্ছে আপনার দুটো করে এটিপি তৈরি করে। সো দুটো ল্যাকটিক অ্যাসিড তাহলে 2 × 4টা এটিপি তৈরি করবে। ঠিক আছে, সো 4 ATP মলিকিউল এখান থেকে তৈরি হবে। ঠিক আছে, so pyruvic acid then enters the mitochondria for muscle cells and reacts with oxygen to form still many more ATP molecules। অর্থাৎ আপনার গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড পুরাটাই যে অ্যানারোবিক হয়ে যাচ্ছে তা কিন্তু না। অ্যানারোবিকের মাধ্যমে আপনাকে দ্রুত কিছু এটিপি সাপ্লাই দিচ্ছে, লাইক প্রতিটা গ্লুকোজ থেকে দুটো করে পাইরুভেট, সেখান থেকে 2 × 4টা করে এটিপি আপনাকে সাপ্লাই দিচ্ছে। সব পাইরুভিক অ্যাসিড কিন্তু তখন অ্যানারোবিকের মাধ্যমে এইভাবে দুটো করে এটিপি তৈরি করে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিছু পাইরুভেট, ঠিক আছে, কিছু পাইরুভেট কিন্তু আপনার এই অ্যারোবিক মেটাবলিজমের মাধ্যমেও কিন্তু অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমেও সে কিন্তু আরো অনেক বেশি এটিপি আপনাকে সাপ্লাই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। So however, when there is insufficient oxygen for the second stage, the oxidative stage for glucose metabolism to occur, most of the pyruvic acid then is converted to lactic acid which diffuses out of the muscle cell। যার জন্য দেখবেন যে আপনি যখন অনেক দ্রুত এক্সারসাইজ করতেছেন অনেকক্ষণ ধরে, ঠিক আছে, যখন আপনার ফসফাজেন সিস্টেম শেষ, গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম শুরু হয়ে গেছে, সে আপনাকে ল্যাকটিক অ্যাসিড সাপ্লাই দিচ্ছিল এবং বাকিটা দিয়ে সে এটিপি তৈরি করতেছিল অ্যারোবিক মেটাবলিজমের মাধ্যমে। কিন্তু পরবর্তীতে সে দেখলো যে আপনার আহ মানে এখানে হচ্ছে কি বলবো যে মানে তার অক্সিজেনটা সে ঠিক মতো আসলে ইউটিলাইজ করতে পারতেছে না, অনেক দ্রুত আপনি এক্সারসাইজ করতেছেন, তখন কিন্তু সে আসলে
মানে ওই অ্যানারোবিকের দিকে চলে যায়, তখন কিন্তু অ্যারোবিকের মাধ্যমে যে মোর এটিপি তৈরি করতেছিল এই জিনিসটা কিন্তু আর থাকে না। তখন অ্যানারোবিকের মাধ্যমে সে অল্প অল্প এটিপি তৈরি করে কিন্তু ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করে, যার জন্য দেখা যায় তখন ল্যাকটিক অ্যাসিড আমাদের শরীরে বেড়ে যায় এবং মাসেল সেলের বাইরে চলে আসে। তখন কিন্তু আমাদের এই যে মাসেল ক্র্যাম্প বা হচ্ছে আপনার মানে উইকনেস, ঠিক আছে, বা কামড়ানো, মাংসপেশি কামড়ানো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলে বা করলে, এই জিনিসগুলো কিন্তু ল্যাকটিক অ্যাসিডের জন্য হয়। ঠিক আছে। আচ্ছা, another characteristic of glycogen lactic acid system is that it can form ATP molecules about two মানে আড়াই গুণ as rapidly as can the oxidative metabolism of mitochondria। অর্থাৎ আপনি এই যে যেটা বলতেছিলেন যে অ্যারোবিক মেটাবলিজমের মাধ্যমে আপনি যতটুকু তৈরি করবেন, অ্যানারোবিকের মাধ্যমে আপনি আড়াই গুণ দ্রুত এটিপি তৈরি করতে পারবেন। ঠিক আছে, গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমের মাধ্যমে। Therefore, when large amounts of ATP is required for short to moderate periods of muscle contraction, this anaerobic glycolysis mechanism can be used as a rapid source of energy. সো আপনাকে শর্ট টাইমের মধ্যে যদি বলেন যে হ্যাঁ আমাকে অনেকটা মানে ই করতে হবে, মানে এটিপি প্রোডাকশন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অ্যানারোবিকটা ভালো। ঠিক আছে, অ্যারোবিকটা একটু সময় লাগে যদি অ্যামাউন্টটা বেশি হয়। However, only about one half as rapid as the phosphogen system. ফসফোরেস সিস্টেমটা কিন্তু আরো দ্রুত। ঠিক আছে, এটা আরো দ্রুতই করে, তার চেয়ে ল্যাকটিক অ্যাসিড সিস্টেম অলমোস্ট অর্ধেক গতিতে কাজ করে। ঠিক আছে। তবে এর চেয়েও আবার আড়াই গুণ কম গতিতে কাজ করে হচ্ছে অ্যারোবিক মেটাবলিজম। ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম ক্যান প্রোভাইড 1.3 to 1.6 minutes of maximal muscle activity in addition to 8 to 10 seconds provided by the phosphorin system, although at somewhat reduced muscle power। অর্থাৎ আপনাকে এই ল্যাকটিক অ্যাসিড সিস্টেম, গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমটা অলমোস্ট 1.5 মিনিটের মতো আপনাকে একটা সাপোর্ট দিতে পারে। 1.5 মিনিট বলতে আপনার কতটুকু হচ্ছে, তাহলে আগে আপনার 10 সেকেন্ড পর্যন্ত আপনি সাপ্লাই পাইছিলেন ফসফাজেন থেকে, এর পরবর্তী 1.5 মিনিট অর্থাৎ অর্থাৎ আপনি মোটামুটি 1 মিনিট 40-50 সেকেন্ড পর্যন্ত আপনি এর মাধ্যমে সাপ্লাই পাবেন। ঠিক আছে, ফসফাজেন প্লাস আপনার গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমের মাধ্যমে। ঠিক আছে, আমি টোটালটা আবার সামারি করবো লাস্টে, আমি একটু জাস্ট আপনাদের আগে পড়াইনি। ঠিক আছে, তাইলে আপনার ল্যাকটিক অ্যাসিড সিস্টেমের যদিও মাসেল পাওয়ার কম গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমের, কিন্তু এখানে কিন্তু আপনার মোটামুটি 1.5 মিনিট, আপনার 10 সেকেন্ড যে প্রথমে ফসফাজেন দিচ্ছিল তারপর 1.5 মিনিট কিন্তু এটা আপনাকে এনার্জি দিতে পারবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে অ্যারোবিক সিস্টেম সম্পর্কে বলছে, প্রয়োজন নেই। এখানে দেখেন যে মানে প্রতি মিনিটে কয়টা করে এটিপি তৈরি হয়, ফসফরাস থেকে 4টা, গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড থেকে 2.5টা, আর অ্যারোবিক থেকে 1টা মাত্র। ঠিক আছে, টাইম এখানে বলছে দেখেন, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। ফসফরাস হচ্ছে 8 to 10 সেকেন্ড, গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড হচ্ছে 1.3 to 1.6, অ্যারোবিক হচ্ছে আনলিমিটেড। তবে আনলিমিটেড হলো, অ্যারোবিকটা কিন্তু স্লো। ঠিক আছে, আপনি এখানে আস্তে আস্তে কাজ করবেন, স্লো অ্যান্ড সাস্টেইন। ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, ফসফাজেন সিস্টেম ইজ দ্য ওয়ান ইউজড বাই দ্য মাসেল ফর পাওয়ার সার্জেস অফ আ ফিউ সেকেন্ডস। অর্থাৎ ফসফাজেন সিস্টেম আপনাকে অল্প কিছু সেকেন্ড সার্চ করতেছে, অর্থাৎ একদম জোয়ারের মাধ্যমে আপনাকে প্রচুর পরিমাণে এনার্জি দিচ্ছে। অ্যান্ড দ্য অ্যারোবিক সিস্টেম ইজ রিকোয়ার্ড ফর প্রলংড অ্যাথলেটিক অ্যাক্টিভিটি, যেটা আমি বলতেছিলাম যে অ্যারোবিক মেটাবলিজমটা কিন্তু আপনাকে মানে স্লো অ্যান্ড সাস্টেইন, অল্প অল্প করে আপনাকে অনেকক্ষণ ধরে এনার্জি দিবে, কারণ অ্যারোবিক সিস্টেম একটু স্লো, এর কাজ করতে সময় লাগে। সো আপনাকে স্লোলি এনার্জি দিবে, এনার্জি দিলে আপনি স্লোলি প্রলং যে অ্যাক্টিভিটি আছে অ্যাথলেটিক, এগুলো করতে পারবেন, যেমন আপনার ম্যারাথন। ঠিক আছে। In between is the glycogen lactic acid system, which is especially important for giving extra power during such intermediate races, যেমন 200 থেকে 800 মিটার রান। এগুলোর ক্ষেত্রে মোটামুটি আপনার এই গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমটা বেশি কাজ করে। তাহলে প্রথমে ফসফাজেন, এরপর হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড যেটা আমরা বললাম, এরপর হচ্ছে অ্যারোবিক যেটা আপনাকে অনেক লম্বা সময় ধরে কাজ করতে সাহায্য করে। এরপর কি, রিকভারি ফ্রম মাসল মেটাবলিক সিস্টেম অফ এক্সারসাইজ। Energy from the phosphocreatine can be used to reconstitute ATP. Energy from the glycogen lactic acid system can be used to reconstitute both phosphocreatine and ATP. And energy from the oxidative metabolism of the aerobic system can be used to reconstitute all the other systems, the ATP, phosphocreatine, glycogen lactic acid system. অর্থাৎ এটা কিন্তু আর একটা রিভার্সিবল, আপনার যখন কাজ শেষ তখন এরা কিন্তু আবার সেই রিকনস্টিটিউশন করতে পারে। ঠিক আছে, যেমন আপনার এটিপি তৈরি করতে পারে নতুন ভাবে, ফসফোক্রিয়েটিন নতুন তৈরি করতে পারে, যারা পরবর্তীতে কাজ করতে পারে। ঠিক আছে, বা মাইটোকন্ড্রিয়া একটা ড্যামেজ হতে যায় না, যারা পরবর্তীতে কাজ করতে পারে। তো এটা কিন্তু আসলে ভালো, যেটা আপনার বডির পরবর্তী ইফেক্টের জন্য কাজ করতেছে। So এইখান থেকে কিন্তু আপনাদের এমসিকিউ আসবে। ঠিক আছে, যে এনার্জি সিস্টেম ইউজড ইন ভেরিয়াস স্পোর্টস, ফসফাজেনে আপনি কতটুকু করতে পারবেন। ঠিক আছে, ফসফাজেন প্লাস গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড দিয়ে কতটুকু, শুধু গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড এবং অ্যারোবিক দিয়ে কতটুকু, এবং শুধু অ্যারোবিক দিয়ে কতটুকু, এগুলো কিন্তু লাগবে।
এখানে দেখেন বলছে ল্যাকটিক অ্যাসিড কজেস এক্সট্রিম ফ্যাটিক, আমরা এটা বলছিলাম, যেখানে মাসেল ক্র্যাম্প করবে, দুর্বলতা করবে, মাসেল কামড়াবে, মাংসপেশি কামড়াবে, এরকম হবে। So when adequate amounts of energy are available from oxidative metabolism, removal of lactic acid is achieved in two ways. কিভাবে lactic acid মুভ করতে দেখেন, a small portion is converted back to pyruvic acid, পাইরুভিক থেকে ল্যাকটেট হয়, সেখানে ল্যাকটেট থেকে পাইরুভেট হয়ে যায়, এবং পরবর্তীতে সেটা হচ্ছে অক্সিডেটিভ মেটাবলিজমে ঢুকে যায়, দ্যাট ইজ পাইরুভেট থেকে আপনার অ্যাসিটাইল কোয়ের মধ্যে ঢুকে ভিন্ন দিকে চলে যায়। ঠিক আছে, the remaining lactic acid is reconverted into glucose mainly in liver, and the glucose is turned in turn is used to replenish the glycogen stores। অর্থাৎ এই যে আপনার ল্যাকটিক অ্যাসিড থেকে পরবর্তীতে গ্লুকোজ তৈরি হয়, এবং গ্লুকোনেজেন্সের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়, সেটা কিন্তু লিভারও যেতে পারে, তারপর হচ্ছে আমাদের গ্লুকোজ ইয়েতে আসতে পারে, গ্লাইকোজেন স্টোরে আসতে পারে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইস্যু। ওকে, তাহলে অক্সিজেন সম্পর্কে আমরা জানলাম যে অক্সিজেন আমরা কোন কোন স্টেপে ইউজ করতেছি। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন স্টেপ আছে আপনি এক্সারসাইজে, প্রথম 10 সেকেন্ড, এরপর হচ্ছে 30 সেকেন্ড, এরপর এরকম করে কিন্তু আপনার একটা ইয়ে আছে। ঠিক আছে, ওর মধ্যে কিন্তু আমাদেরকে শেষ করতে হবে জিনিসটা। সো এখানে আমরা আসি এবার অক্সিজেন ডেপ্থ। অক্সিজেন ডেপ্থ কি, বডি নর্মালি কন্টেন্স about 2 liters of stored oxygen that can be used for aerobic metabolism even without breathing any new oxygen। ঠিক আছে, তো এই যে আপনার 2 লিটার অক্সিজেন বডির মধ্যে থাকে, এতে কি কি থাকে? 0.5 লিটার ইজ এয়ার অফ দ্য লাংস, 0.25 লিটার ডিজলভ ইন বডি ফ্লুইডস, 1 লিটার কম্বাইন্ড উইথ হিমোগ্লোবিন অ্যান্ড ব্লাড, অ্যান্ড 0.3 লিটার স্টোরড ইন দ্য মাসল ফাইবার্স। এই এই জায়গায় থাকতে পারে, এটা আপনাকে এমসিকিউতে দিতে পারে। ঠিক আছে, কোন কোন জায়গায় আমাদের বাঘ থাকতে এই, সরি, কোন কোন জায়গায় হচ্ছে আমাদের এই মানে অক্সিজেন ডেপথ কোন কোন জায়গায় আছে, এটা হচ্ছে main কথা। এগুলো আপনাদের এত লাগবে না, জাস্ট একটু হাই থটের পড়া, জাস্ট জেনে রাখলাম। In heavy exercise, almost all this stored oxygen is used within a minute. After the exercise is over, the stored oxygen must be replenished by breathing extra amount of oxygen over and above the normal performance. In addition, about 9 liters from 9 liters more oxygen must be consumed in to provide the reconstituting both the phosphorus system and the lactic acid system. All this extra oxygen that might be rapid about 11.5 liters is called the oxygen depth। এগুলো আপনাদের লাগবে না, জাস্ট একটু রিডিং করুন। অক্সিজেন ডেপথ কি জিনিস একটু জেনে রাখলেন। আর এই ওকে, মেন কথা অক্সিজেন ডেপথ হচ্ছে আপনি মানে দ্রুত এক্সারসাইজের সময় তো আমাদের বডির এনার্জি গুলো খরচ করছেন, এখন ওই এনার্জি গুলো রিপ্লেস করতে গেলে, এনার্জি গুলো আবার ই করতে গেলে কিন্তু আপনার আহ, কিছু যে মানে অতিরিক্ত যেটা আমাদের অক্সিজেনটা প্রয়োজন হয়, বা অক্সিজেনটা অ্যাকচুয়ালি আমাদের বডিতে যেটা ছিল এটা বের হয়ে যাবে, সেটা হচ্ছে অক্সিজেন ডেপথ। ওকে, সো এখানে যেটা বলছে যে রিকভারি অফ মাসেল গ্লাইকোজেন, মাসেল গ্লাইকোজেন আপনি তো খরচ করে ফেলছেন অলরেডি। ঠিক আছে, আপনি ওই যে প্রথমে ফসফাজেন, তারপর ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোজেন সিস্টেমের মাধ্যমে আপনার এটা কিন্তু আপনি নষ্ট করছেন। আচ্ছা, তাইলে এই যে আপনি মাসেল গ্লাইকোজেনটা নষ্ট করলেন, ঠিক আছে, গ্লাইকোজেন নষ্ট করার পর গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমের মাধ্যমে মূলত, এরপরে কিন্তু আমাদের তাদের প্রতি একটা মানে রিকভারির ফেজ চলে আসে। সেই রিকভারির ফেজটা কিন্তু খুব কয়েকদিন সময় লাগতে পারে। ঠিক আছে, এটা হাই কার্বোহাইড্রেট ডায়েট দিয়ে রাখতে হবে, ফুল রিকভারি অকার্স ইন 2 days। সো এটা একটা বিষয়। ওকে, সো এখানে sorry, আপনি সরি, এক মিনিট।
সো এখানে যেটা বলতেছিলাম যে আপনি যখন এক্সারসাইজ করছেন বা একটা ইভেন্টে গেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমের মাধ্যমে শেষ করে ফেলছেন। সো এটা তো রিকভার করতে হবে, এই রিকভারিটা কিন্তু কয়েকদিন সময় লাগতে পারে। এবং হাই কার্বোহাইড্রেট ডায়েট যদি আপনি খাইতে থাকেন রিকভারিতে, সেক্ষেত্রে 2 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তাহলে 2 দিন পর্যন্ত আপনি এটা পূরণ করবেন, কিন্তু এটা শেষ করতে লাগতেছে কতক্ষণ? মাত্র আপনার 8 থেকে 10 সেকেন্ড, সরি 8 থেকে 10 না, 1.5 থেকে 1.5 মিনিটের মতো। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন। Conversely, people on a high fat, high protein diet or no food at all show very little recovery even after as long as 5 days. অর্থাৎ আপনাকে হাই কার্বোহাইড্রেট ডায়েট খাইতে হবে এইসব করার পরে। The message of this comparison are: it is important for an athlete to have high carbohydrate diet before railing athletic event and not to participate in exhaustive exercise during the 48 hours preceding the event. অর্থাৎ কার্বোহাইড্রেট ডায়েট খাইতে হবে আপনি এক্সারসাইজ করার আগে বা এরকম কোন একটা ইভেন্টের আগে আপনাকে কার্বোহাইড্রেট ডায়েট খাইতে হবে। এবং এর 2 দিন পর্যন্ত আপনি আর খুব মানে বড় ধরনের এক্সারসাইজ যাবেন না, যেহেতু আপনার ল্যাকটিক অ্যাসিড সাইকেলের মাধ্যমে আপনার কিন্তু গ্লাইকোজেন শেষ, ওটা রিপ্লেনিশ করতে 2 দিন সময় লাগবে। সো 2 দিন আপনি বেশি কিছু করবেন না। আচ্ছা, এবার আসেন নিউট্রিশনস ইউজড ডিউরিং মাসেল অ্যাক্টিভিটি। কি কি নিউট্রিশন আমরা ইউজ করে থাকি? মেইনলি হচ্ছে কার্বোহাইড্রেট, এটা আপনারা জানেন। এছাড়া ফ্যাট ইউজ করা লাগতে পারে, ফ্যাটি অ্যাসিড, অ্যাসিড অ্যাসিড হিসেবে, অ্যামিনো অ্যাসিড হিসেবে আপনার গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে হতে পারে। আচ্ছা, তারপরে ওকে, একটু থেমে থেমে পড়াচ্ছি আর আমার কাশি লাগতেছে আসলে। আচ্ছা, সরি, events that last longer than 4 to 5 hours, the glycogen stores of the muscle become almost totally depleted, and muscle now depends on energy from other sources, mainly from fats. সো এখানে যেটা বলতে চাইছি যে আপনার গ্লুকোজ, গ্লাইকোজেন এগুলোই হচ্ছে মূল সোর্স। এখন আপনি যদি অনেকক্ষণ ধরে কাজ করেন, যখন আপনার গ্লুকোজের ইয়ে শেষ, গ্লাইকোজেনের স্টোর শেষ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফ্যাটের থেকে এটা ইউজ করতে এটা আমরা জানি। আচ্ছা, এরপর কি মোস্ট অফ দ্য এনার্জি ইজ derived from the carbohydrates during the first few seconds or minutes of the exercise, but at the time of exertion as much as 60 to 85% of energy is being derived from fats rather than carbohydrate। দরকার নেই, not all the energy from carbohydrate comes from stored muscle glycogen, এছাড়া আরো বিভিন্ন জিনিস থেকে আসতে পারে, এগুলো ইম্পর্টেন্ট না। Glucose solutions given to an athlete to drink during the course of an athletic event can provide as much as 30 to 40% of the energy required during prolonged events such as marathon. So আপনি খাবারের বিষয়টা কিন্তু আছে, মানে পানির বিষয়টা, পানি বলতে অ্যাকচুয়ালি গ্লুকোজ সলিউশন, সেটা যদি আপনি দেন সেক্ষেত্রে দেখা যায় 30 থেকে 40% অ্যাথলেটিক কিন্তু মারা যায়। আচ্ছা, সো এখানে কি বলছে দেখেন, therefore if muscle glycogen and blood glucose are available, they are the energy nutrients of choice for intense muscle activity. Even so, for a long term endurance event, one can expect fat to supply more than 50% of the required energy after about the first 3 to 4 hours. অর্থাৎ আপনি গ্লুকোজের গ্লুকোজ গ্লাইকোজেনের মাধ্যমে এনার্জি পাবেন, এবং এখান থেকে না হলে ফ্যাট থেকে পাইতে পারেন। ঠিক আছে, কিন্তু মানে এটা হচ্ছে এন্ডুরেন্স ট্রেনিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আপনি 3 থেকে 4 ঘন্টা করতে পারেন, সাপ্লাই মোর দ্যান 50, এটা করতে পারেন। সো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের ইম্পর্টেন্ট। সরি, সো ইফেক্টস অফ
sorry. So effect of athletic training on muscle and muscle performance. So এখানে অ্যাকচুয়ালি আপনার উম, আচ্ছা আমি যেহেতু গলায় একটু সমস্যা হচ্ছে আমাকে আস্তে আস্তে বলতেছি আর মানে একটু থেমে থেমে আগে পড়ে নিয়ে তারপর আপনাদের জিস কথাগুলো বলতেছি, যেহেতু এত কথা বলতে গেলে আসলে আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। সরি। সো সো এখানে যেটা বলতে চাইছে, আপনি যদি মানে অনেকক্ষণ ধরে একটা এক্সারসাইজ করেন ক্রনিক, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ফ্যাটিক হবে, এটা একটা ইস্যু। কিন্তু আপনি যদি মানে অল্প অল্প করে এক্সারসাইজ করেন, আপনি অল্প অল্প করে করলেন, আস্তে আস্তে বাড়াইলেন, এবং সেটা আপনি ফিউ টাইমস এ ডে, একদিনে কয়েকবার করে করলেন, সপ্তাহে কয়েকবার করে করলেন, এভাবে করলে কিন্তু আপনার অলমোস্ট সেম টাইপের স্ট্রেংথ আপনি পাবেন, কিন্তু কোনো ফ্যাটিক হবে না। যেমন এখানে উদাহরণ দিচ্ছে, 6 নিয়ারলি ম্যাক্সিমাল মাসেল কন্ট্রাকশনস পারফর্ম ইন 3 সেটস 3 days a week। অর্থাৎ আপনি 6টা মাসেল এক্সারসাইজ করলেন 3 সেটে, মানে সকাল একবার, দুপুর একবার, রাত্রে একবার, 6টা করে এক্সারসাইজ করলেন, সপ্তাহে 3 দিন করে। ঠিক আছে, তাহলে দেখবেন আপনি মোটামুটি সেম স্ট্রেংথ পাবেন আপনি ক্রনিক এক্সারসাইজ করলে যা হতো তাই হবে, বরং এখানে আপনার ফ্যাটিকটা হবে না, এটা হচ্ছে একটা সুবিধা। আচ্ছা, এখানে কি বলছে, মাসেল হাইপারট্রফি। হাইপারট্রফিতে আপনারা প্যাথোলজিতে পড়ছেন, তো এখানে দরকার নাই। ট্রেনিং এর মধ্যে এটা মূলত হচ্ছে যে কোনো ইন্ডুরেন্স ট্রেনিং বলেন বা এক্সারসাইজ ট্রেনিং বলেন, এর মধ্যে কিন্তু আপনার হাইপারট্রফি হতে পারে অ্যাডিশনাল 30 to 60%, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে কি বলছে, নাম্বার অফ ফাইবার্স এখানে মূলত কিন্তু আসলে খুব একটা বাড়ে না। ফিউ গ্রেটলি এনলার্জ মাসেল ফাইবার্স আর বিলিভ টু স্প্লিট ডাউন টু মিডল along their entire length to form entirely new fibers, thus increasing the number of fibers slightly। অর্থাৎ বলতে চাচ্ছে হাইপারপ্লাসিয়াও হয় সামান্য, একটা বড় মাসেল ফাইবার হয়তো স্প্লিট হয়ে 2 ভাগে ভাগ হয় এরকম, কিন্তু মূলত হাইপারট্রফি। চেঞ্জেস দ্যাট অকার ইনসাইড দ্য হাইপারট্রফিড মাসেল ফাইবার্স themselves include, এখানে বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন, আমি আর এখানে গেলাম না। মূলত হাইপারট্রফি হয় সেটা বলতে চাইছে, 120% ইনক্রিজ মাইটোকন্ড্রিয়াল এনজাইম হয়, 60-80% ইনক্রিজ ফসফোজেন মেটাবলিক সিস্টেম, এটিপি, ফসফোগ্লিটিন, এগুলো 50% ইনক্রিজ ইন গ্লাইকোজেন, 75 to 100% ইনক্রিজ ইন টিজি, এই জিনিসগুলো হয়। এইটা একটু আপনারা মাথায় রাখবেন এমসিকিউ আসার মতো। আচ্ছা, এখানে কি বলছে, ফাস্ট টুইচ এন্ড স্লো টুইচ মাসল ফাইবার, এগুলো আপনারা ফিজিওলজিতে পড়ছেন, আমি খুব বেশি ডিপে যাব না। জাস্ট এখানে যেটা বলতে চাচ্ছে যে গ্যাস্ট্রোকনোমিয়াস, এই মাসলটা হচ্ছে হাই প্রিপন্ডারেন্স অফ ফাস্ট টুইচ ফাইবার্স which gives it capability to forceful and rapid contraction of the type used in jumping, and soleus muscle, এটা হচ্ছে high preponderance of slow twitch muscle fiber and therefore is used to great extent for prolonged lower leg muscle activity। সো এখানে খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছে, সোলিয়াস যেটা আমাদের একদম ভিতরের দিকে থাকে আর বাইরে তো গ্যাস্ট্রোকনোমিয়াস। সো সোলিয়াসটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্লো টুইচ মাসেল ফাইবার, যেটা আমাদের দাঁড়ায় থাকতে বা অনেকক্ষণ ধরে কন্ট্রাকশন করতে হেল্প করে। সোলিয়াসকে কিন্তু পেরিফেরাল হার্টও বলা হয়, এটা আপনাদের পরীক্ষায় আসতে পারে, কারণ ওখানে মাসেলের কন্ট্রাকশনের মাধ্যমে ব্লাড পাম্প করে। আর গ্যাস্ট্রোকনোমিয়া যেটা একটু উপরে থাকে, সোলিয়াসের উপরে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আম, মানে ফার্স্ট টুইচ, অর্থাৎ এটা আমাদের হাঁটা চলা এই জিনিসগুলোর ক্ষেত্রে হেল্প করে। ঠিক আছে, দাঁড়ায় থাকার চেয়ে হাঁটা চলা এগুলোতে হেল্প করতেছে। সো ফার্স্ট টুইচ মাসেল ফাইবার আর অ্যাবাউট টুয়াইস এজ লার্জ ইন ডায়ামিটার, এটা একটু মনে রাখতে হবে। The enzymes that promote rapid release of energy from phosphagen to glycogen lactic acid systems are 2 or 3 times as active in fast twitch fibers। ঠিক আছে, অর্থাৎ আহ, মানে আমাদের হচ্ছে ফসফেট এবং গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমে থেকে ফাস্টেজ ফাইবার কিন্তু আপনার এই যে ফসফেট সিস্টেম বা গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম থেকে বেশি দ্রুত এনার্জি বের হয়, সেটা বলতে চাচ্ছে এখানে। ম্যাক্সিমাম পাওয়ার দ্যাট ক্যান বি অ্যাচিভড ফর ভেরি শর্ট পিরিয়ডস অফ টাইম, দরকার নেই। আচ্ছা, স্লোটেজ মাসেল ফাইবারটা হচ্ছে মূলত এন্ডিউরেন্সের জন্য, অর্থাৎ অনেকক্ষণ ধরে আপনি একটা কাজ করবেন সেইটার জন্য লাগবে, স্পেশালি অ্যারোবিক এনার্জি যেখানে লাগে সেটার জন্য। সো মোর মাইটোকন্ড্রিয়া এখানে লাগবে, যেটা অ্যারোবিক এনার্জি লাগবে, এখানে মোর মায়োগ্লোবিন থাকবে। ঠিক আছে, দ্য এনজাইমস অফ দ্য, সরি,
The enzymes of the aerobic metabolic system are considerably more active in slow twitch fibers than fast twitch fibers. অ্যারোবিকের আপনার যে এনজাইম গুলো এগুলো কিন্তু স্লো twitch ফাইবার অনেক বেশি থাকে, যেহেতু তারা এন্ডিউরেন্স ট্রেনিং এ হেল্প করতেছে এবং তাদের এখানে অ্যারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে সেই জন্য। The number of capillaries is greater in the vicinity of slow twitch fibers than in the vicinity of fast twitch fiber. Fast twitch fiber can deliver extreme amounts of power for a few seconds to minute. Conversely, slow twitch fiber এটা হচ্ছে মূলত অনেক মিনিট ধরে দিতে পারে বা ঘন্টা পর্যন্ত দিতে পারে। ঠিক আছে, তাহলে এটা দেখেন আপনাদের ফার্স্ট টুইচ স্লো টুইচ এর পার্থক্যটা এখানে কিন্তু বলে দিছে। ফার্স্ট টুইচ স্লো টুইচ এর আপনাকে কিন্তু একটা উদাহরণও দিছে। তো ফার্স্ট টুইচ গুলো হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার ফসফেট এবং গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমের মাধ্যমে বেশি হয় এবং এরা কিন্তু মূলত অল্প সময়ের মধ্যে কাজ করে। ঠিক আছে, আর স্লো টুইচ ফাইবার গুলো হচ্ছে এন্ডিউরেন্স, অনেকক্ষণ ধরে কাজ করে, যার জন্য অ্যারোবিক মেটাবলিজমের মাধ্যমে কাজ করে। এখানে মায়োগ্লোবিনের জন্য বেশি থাকবে, মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে। ঠিক আছে, এদের এনজাইম যেগুলো এগুলো বেশি থাকবে, মানে অ্যারোবিক এনজাইম গুলো। আর ব্লাড ভেসেল আপনার ইয়েতে বেশি থাকে, স্লো টুইচে বেশি থাকে। এই জিনিসগুলো হচ্ছে মূলত পার্থক্য। আর স্লো টুইচ অনেকক্ষণ ধরে সাপ্লাই দেয়, ফাস্ট টুইচ অল্প সময় সাপ্লাই দেয়। তো এই হচ্ছে বেসিক পার্থক্য। এবার কি আছে দেখেন, অ্যাথলেটিক ট্রেনিং এর ক্ষেত্রে অনেক সময় হ্যাজ নট বিন শোন টু চেঞ্জ দ্য রিলেটিভ প্রপোর্শন অফ ফাস্ট টুইচ এন্ড স্লো টুইচ ফাইবার। তাহলে ফাস্ট টুইচ স্লো টুইচ এগুলো কিন্তু আসলে মানে অ্যাথলেটিক ট্রেনিং করে যে আপনার চেঞ্জ হবে বিষয়টা তা না। এখানে যেটা বলতে চাইছে যে কনজেনিটালি এক একজনের এক এক রকম থাকে, কারোর ফাস্ট টুইচ বেশি থাকে, কারোর স্লো টুইচ বেশি থাকে। এখন যাদের ফাস্ট টুইচ বেশি থাকে তারা দেখা যায় যে ওই ধরনের স্পোর্টসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, যেমন আপনি মনে করতে পারেন যে আহ ওই জাম্প দেওয়া, তারপর হচ্ছে 100 মিটার দৌড়, এগুলাতে হচ্ছে ওরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য দেখা যায় ওরা সাধারণত এই ধরনের অ্যাথলেটিক্স কাজ করে, লাইক জাম্পার্স হয়, স্প্রিন্টার্স হয়, মানে দৌড় প্রতিযোগিতা, এই জিনিসগুলো ওরা বেশি করে থাকে। আর স্লো টুইস্ট যাদের জন্মগতভাবে বেশি থাকে এরা সাধারণত ম্যারাথনার হয় বা সুইমার হয়। ঠিক আছে, অর্থাৎ এন্ডিউরেন্স, এরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারে। তো এগুলো কিন্তু এমন না যে আপনি শুধুমাত্র একজনকে ট্রেনিং দিয়েই একজনকে আপনি ম্যারাথনার বানাইতে পারবেন, বা একজনকে শুধুমাত্র ট্রেনিং দিয়ে আপনি জাম্পার বানাইতে পারবেন, বিষয়টা কিন্তু তা না। দেখা গেছে কনজেনিটালি যার মাসেল ফাইবার যেরকম, ঠিক আছে, সে কিন্তু সেই ধরনের স্পোর্টস এর উপযোগী হয়ে যায়। সো এটা আসলে একটা কনজেনিটাল, আমরা বলি না যে কনজেনিটাল ট্যালেন্ট তার মধ্যে, যে সে একজন দৌড়বিদ। হ্যাঁ, এটা কিন্তু তার আসলে কনজেনিটাল, এটা অনেকটাই কনজেনিটালি তার মাসেল ফাইবারের মাধ্যমেই বোঝা যায়, গবেষণা এরকম দেখা গেছে। লাইক আপনি উসাইন বোল্টের কথা চিন্তা করতে পারেন, যে উসাইন বোল্ট মানে তার জন্মগতভাবেই নিশ্চয়ই ফার্স্ট টুইচ ফাইবার বেশি ছিল, যার জন্য সে একজন দৌড়বিদ হতে পারছে। ঠিক আছে, তো এইটাই, এগুলো হচ্ছে অনেকটা এখানে বেশ কিছু কথাবার্তা বলা আছে। তো এর মধ্যে দেখেন ম্যারাথনারদের স্লো টুইচ বেশি থাকে, জাম্পারদের ফাস্ট টুইচ বেশি থাকে, স্প্রিন্টারদের তাই, অর্থাৎ তারা দৌড় প্রতিযোগিতায়। আর এভারেজ মেইলে দেখা যায় ফাস্ট টুইচ 55%, স্লো টুইচ 45%। আর ওয়েট লিফটারদের ক্ষেত্রে কিন্তু same। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এবার আসলে হচ্ছে রেসপিরেশন কিরকম হবে এক্সারসাইজে। রেসপিরেশনের বিষয়টা কি, এটা রিলেটিভলি লিটল কনসার্ন ইন পারফরমেন্স অফ স্প্রিন্ট টাইপস অফ অ্যাথলেটিক্স। ইট ইজ ক্রুশিয়াল ফর ম্যাক্সিমাম পারফরমেন্স এন্ডিউরেন্স অ্যাথলেটিক্স। অর্থাৎ রেসপিরেশনের বিষয়টা নিয়ে আমরা আসলে ছোটখাটো এক্সারসাইজে খুব একটা চিন্তা করি না, এক্সারসাইজ মোটামুটি তার রেসপিরেশন ভালো থাকলে সে পারে। কিন্তু এন্ডিউরেন্স অ্যাথলেটিক্স যেগুলো, লাইক আপনার ম্যারাথন বা অনেক লম্বা সময় ধরে যেগুলো করতে হয়, এখানে অবশ্যই রেসপিরেশনের একটা রোল আছে। ঠিক আছে, তো নর্মাল অক্সিজেন কনজাম্পশন ইয়াং ম্যান এট রেস্ট ইজ 250 ml পার মিনিট। ঠিক আছে, আর আনট্রেন্ড এভারেজ মেলের ক্ষেত্রে আপনি যদি বলেন যে এখানে আপনার 3600 ml পার মিনিটে, এই কিন্তু হচ্ছে আপনার ম্যাক্সিমাল কি করতে পারে। ঠিক আছে, মানে 250টা হচ্ছে নর্মাল। আপনি যদি ম্যাক্সিমাল চিন্তা করেন, আনট্রেন্ড মানুষের ক্ষেত্রে 250 থেকে সেটা 3600 হয়ে যায়, অ্যাথলেটিক্যালি ট্রেইনড হলে 250 থেকে 4000 হয়ে যায়। আর মেল ম্যারাথন রানারদের ক্ষেত্রে অনেক বেশি, একদম 5100। অর্থাৎ দেখেন এন্ডুরেন্স ট্রেনিং যাদের আছে বা যারা করে এন্ডুরেন্স স্পোর্টস, তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসপিরেশনের বিষয়টা, অর্থাৎ আপনার ভাইটাল ক্যাপাসিটি বা এই বিষয়গুলো, ইন্সপিরেটরি রিজার্ভ বলে, এগুলো অনেক বেশি থাকে। ঠিক আছে, যার জন্য সে কিন্তু অনেক বেশি শ্বাস প্রশ্বাস নিতে পারে। বোথ অক্সিজেন কনজাম্পশন অ্যান্ড total pulmonary ventilation increase about 20-fold between the resting state and maximal intensity of exercise in the well trained athletes. এগুলো জাস্ট একটু পরিসংখ্যান টাইপের। আচ্ছা, এগুলো অনেক কিছু এখানে বলছে, এগুলো আপনাদের এত বেশি লাগবে না, জাস্ট ম্যাক্সিমাল ব্রিদিং ক্যাপাসিটি ইজ অ্যাবাউট 50% গ্রেটার। এগুলো একটু মনে রাখতে চাইলে রাখতে পারেন, ম্যাক্সিমাল ব্রিদিং ক্যাপাসিটি হচ্ছে 50% গ্রেটার। ঠিক আছে, অ্যাথলেটিক্স এর মধ্যে। আর এখানে কি বলছিলাম,
অক্সিজেন কনজাম্পশন 20 গুণ বেশি। আচ্ছা, conditions such as exercise at high altitude, exercise under very hot condition, and abnormalities in the respiratory system, এগুলা একটু কিন্তু আপনার এই রেসপিরেশনের বিষয়গুলো চলে আসে। এক্সট্রা ভেন্টিলেশন আপনাকে এক্সট্রা সুবিধা দিবে। আচ্ছা, ability of the heart to pump blood to the muscle is usually a greater limiting factor. অর্থাৎ রেসপিরেশন আপনাকে আসলে খুব বেশি লিমিট করবে না। রেসপিরেশন যদি আপনার একেবারেই কম থাকে, রেস্ট্রিকটিভ বা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, সেই ক্ষেত্রে আলাদা। আদারওয়াইজ রেসপিরেশন দিয়ে আপনি খুব বেশি লিমিটেড হবেন না। বেশি লিমিটেড হবেন হচ্ছে হার্টের ক্যাপাবিলিটি অনুযায়ী। হার্ট যদি ঠিকমতো পাম্প না করতে পারে, তাহলে কিন্তু আপনার রেসপিরেশন নর্মাল থাকলেও আপনি এক্সারসাইজ করতে পারবেন না। এবার আসেন ইফেক্ট অফ ট্রেনিং অন VO2 ম্যাক্স। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে মূলত আমাদের কি বলতে চাইছে, VO2 ম্যাক্সটা হচ্ছে আসলে অক্সিজেন ইউজেস আন্ডার ম্যাক্সিমাম অ্যারোবিক মেটাবলিজম। অর্থাৎ ম্যাক্সিমাম অ্যারোবিক মেটাবলিজম হচ্ছে এই অবস্থায় আপনি কতটুকু অক্সিজেন ইউজ করতেছেন, এটা হচ্ছে VO2 ম্যাক্স। ঠিক আছে, at the level of no training and then pursuing the training program for 7 to 13 weeks, it is in this study it is surprising that the VO2 max increased only about 10%. Furthermore, the frequency of training, whether 2 times or 5 times per week, had little effect. So VO2 max of a marathoner is about 45% greater than of the normal untrained person. Part of this greater VO2 max of a marathoner probably is genetic. অর্থাৎ এখানে আপনাকে যেটা বলতে চাইছে যে VO2 ম্যাক্স অর্থাৎ আপনি কতটুকু অক্সিজেন সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারেন, এই জিনিসটাও কিন্তু অনেকটা জেনেটিক। ঠিক আছে, এটাও কিন্তু আপনি মানে চাইলেই আপনি এক্সারসাইজ করলেন, অনেকদিন এক্সারসাইজ করলেন বা টানা এক্সারসাইজ করলেন, কিন্তু করে দেখলেন যে অনলি 10%-এর মতো বাড়ে, খুব বেশি আসলে বাড়ে না। ঠিক আছে, আলটিমেটলি এটা আসলে এক্সারসাইজের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট না, এটাও জেনেটিক্যালি ডিটারমাইন্ড যে কার VO2 ম্যাক্স কত হবে। যার VO2 ম্যাক্স বেশি হবে সে কিন্তু তত মানে এন্ডুরেন্স ট্রেনিং গুলো ভালো করতে হবে, বা পাহাড়ে ওঠা বা এই টাইপের জিনিস। দেখবেন যারা পাহাড়ে থাকে, ঠিক আছে, এদের কিন্তু ভাইটাল ক্যাপাসিটি অনেক বেশি থাকে। আমাদের সাথে একটা এরকম ছেলে ছিল, যে আমাদের ভাইটাল ক্যাপাসিটি টেস্ট করতে হয় না, যে ফিজিওলজি পরীক্ষায় হসপিতে ফার্স্ট ইয়ারে, ওইখানে ও সবচেয়ে বেশি ভাইটাল ক্যাপাসিটি ছিল। কারণ ওর হচ্ছে ওরকম ওই ইয়ে বেশি ছিল, ইন্সপিরেশনের ক্যাপাসিটি বেশি ছিল, পাহাড়ি ছিল। ঠিক আছে, অর্থাৎ এগুলো অনেকটা জেনেটিক। এগুলো আপনি যে এক্সারসাইজ করে অনেক বাড়াইতে পারবেন বিষয়টা তা না। So blood flow through many of the pulmonary capillaries is sluggish or even dormant in the resting state, whereas the maximal exercise the increased blood flow through the lungs causes all the pulmonary capillaries to be perfused at their maximal rates, thus providing a far greater surface area through which oxygen can diffuse into pulmonary capillary. So blood gas value গুলো কেমন হবে? Blood gas values remain nearly normally থাকবে মোটামুটি, demonstrating the extreme ability of the respiratory system to provide adequate aeration of the blood even during heavy exercise. সাধারণত হেভি এক্সারসাইজে আপনার লাংসের ক্যাপাসিটি থাকে ব্লাডকে সুন্দরভাবে অক্সিজেন দেওয়া, যার জন্য দেখা যায় এখানে ব্লাড গ্যাস অ্যানালাইসিস করলে মোটামুটি সেম থাকবে। ঠিক আছে, গ্যাসেস ডু নট অলওয়েজ হ্যাভ টু বিকাম অ্যাবনর্মাল ফর রেসপিরেশন to be stimulated in exercise. Instead, respiration is stimulated mainly by neurogenic mechanisms during exercise. অর্থাৎ এক্সারসাইজের সময় কিন্তু আপনার ওই যে আমরা যে করছিলাম যে কেমিক্যাল স্টিমুলাস অফ এক্সারসাইজ, যেখানে হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে রেসপিরেশন বাড়ে, হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে রেসপিরেশন বাড়ে, এই জিনিসগুলো কিন্তু আসলে আপনার আহ, মানে এগুলো আসলে এক্সারসাইজের সময় খুব বেশি কার্যকর না। এক্সারসাইজের সময় কার্যকর হচ্ছে নিউরোজেনিক মেকানিজম। ঠিক আছে, নিউরোলজিতে নিউরোজেনিক মেকানিজমে আপনার যে এক্সারসাইজ করতেছেন এটি মানে শ্বাস প্রশ্বাস বাড়া কমা হচ্ছে, এটা হচ্ছে নিউরোলজিকের উপর কাজ করে, নিউরোলজিক মেকানিজমের উপর কাজ করে। The sensory signals transmitted into the respiratory center from the contracting muscle and moving blood. অর্থাৎ এখানে একটা রিফ্লেক্সের মতো আপনার মাসেল ওয়াল থেকে যে স্ট্রেচ রিসেপ্টর, তারা আপনার রেসপিরেটরি সেন্টার মেডুলা অবলঙ্গটায় যাচ্ছে, সেখান থেকে সে কিন্তু মাসেল কন্ট্রাকশন ডাইলেটেশন করতেছে। এরপর কি ইফেক্টস অফ স্মোকিং অন এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে স্মোকিং করলে কি হচ্ছে, নিকোটিন এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশন করে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা বিষয় হচ্ছে স্মোকিং ইটসেলফ কজ ইনক্রিজ ফ্লুইড সেক্রেশন ইনটু দ্য sorry bronchial tree as well as some swelling of the epithelial lining। এবং নিকোটিন আরেকটা কাজ করে, সেটা হচ্ছে সিলিয়া প্যারালাইসিস করে, যার জন্য দেখা যায় সব মিলে আমাদের কিন্তু ইয়ে বেশি হয়, ঝামেলা বেশি হয়। তাহলে স্মোক কি করতেছে, টার্মিনাল ব্রঙ্কিউলকে ডিস্ট্রাকশন করতেছে। ঠিক আছে,
তারপর কি? ব্রঙ্কিয়ালটিতে সোয়েলিং বাড়াচ্ছে, এপিথেলিয়াল লাইনিং এবং শ্বাসকষ্ট বাড়াচ্ছে। আচ্ছা, সরি। নিকোটিন প্যারালাইজেস দ্য সিলিয়া। তো সব মিলে এখানে কিন্তু আপনার অনেক বেশি স্মোকিং এর জন্য কিন্তু আপনার অনেক লিমিটেশন চলে আসে। ওকে, আচ্ছা। আর স্মোকিং করলে আর কি কি হইতে পারে এখানে বলছে, ব্রঙ্কাইটিস, এটা সেটা অনেক কিছু, এগুলো দেখে নেবেন। কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাকচুয়াল কন্ট্রাক্টাইল প্রসেস ইটসেলফ temporarily decreases the muscle blood flow because the contracting skeletal muscle compresses the intramuscular blood vessels. Therefore, strong tonic muscle contractions can cause rapid muscle fatigue because the lack of delivery of enough oxygen and other nutrients. So এখানে যেটা বলতে চাচ্ছে যে আপনি মাসেল কন্ট্রাকশন করতেছেন, ঠিক আছে? মাসেল কন্ট্রাকশন করলে কি হবে, দুই মাসেলের মাঝখানে তো ব্লাড ভেসেল থাকে, ওই ব্লাড ভেসেল গুলা কিন্তু তখন চাপ পড়বে ওর উপর, ঠিক আছে? চাপ পড়লে তখন কিন্তু ব্লাড ফ্লো অনেক সময় কমে যেতে পারে। কমে গেলে অনেক সময় দেখা যায় কন্ট্রাক্টিং স্কেলেটাল মাসেল গুলায় তার ইন্ট্রামাসকুলার যে ব্লাড ভেসেল গুলো থাকে সেগুলোর মাধ্যমে কিন্তু অনেক সময় ওই ব্লাড ফ্লোটা কমে যায়, ঠিক আছে? যার জন্য অক্সিজেন নিউট্রিয়েন্ট কমে যেতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি, ব্লাড ফ্লো টু দ্য মাসেল ডিউরিং এক্সারসাইজ ইনক্রিজেস মার্কলি। এটা হতে পারে কিভাবে? আহ এটা হচ্ছে মূলত আপনার একটা মেকানিজম, এখানে আপনাদের এখানে বলা নাই মনে হয়, আমি বলে দিই। যেটা মাসেল পাম্প হিসেবে কাজ করে। মাসেল ইটসেলফ কিন্তু আপনার এর বাইরের যে ব্লাড ভেসেল সেগুলোর জন্য কিন্তু পাম্প হিসেবে কাজ করে, সেখানে ব্লাড ফ্লো বাড়ায় কমায়। এছাড়া মাসেলের এখানে কিন্তু কিছু মেটাবলাইটস তৈরি হয়, যেমন আপনি সিম্পলি চিন্তা করতে পারেন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড আমরা পড়ে আসছি একটু আগে, ল্যাকটিক অ্যাসিড কিন্তু ভেসোডাইলেটর। তো ভেসোডাইলেশন হলে সেখানে কিন্তু সুন্দরভাবে ব্লাড ফ্লো বাড়বে। সো আলটিমেটলি আমাদের এইভাবে করে ব্লাড ফ্লো বাড়তে পারে, আবার ব্লাড ফ্লো কমতেও পারে মাসেলে, ঠিক আছে? সো ব্লাড ফ্লো সাধারণত বাড়ে, আর ব্লাড ফ্লো কমে সাধারণত আমরা বলে থাকি আইসোমেট্রিক এক্সারসাইজের ক্ষেত্রে, ঠিক আছে? আইসোমেট্রিকে সাধারণত ব্লাড ফ্লোটা এরকম টনিক কন্ট্রাকশনের জন্য ব্লাড ফ্লোটা কমে সাধারণত। মাসেল ব্লাড ফ্লো ক্যান ইনক্রিজ a maximum of about 25 fold during the most strenuous exercise। এগুলো অনেক সময় পরীক্ষা আসে যে আপনার কত গুণ বাড়তে পারে মাসেল ব্লাড ফ্লো, এগুলো একটু দেখে রাখবেন। One half this increase in flow results from intramuscular vasodilation caused by direct effects of increased muscle metabolism, যেমন lactic acid. The remaining increase results from multiple factors, the most important of which is probably the moderate increase in arterial blood pressure that occurs in exercise, 30%. So তার মানে দুটো মেকানিজম এখানে ব্লাড ফ্লো বাড়ার কথা বলছে। একটা তো আপনাদের বললাম যে এখানে মাসেল পাম্প হিসেবে কাজ করে, বা এখানে লোকাল মেটাবোলাইটস যেগুলো আছে ল্যাকটিক অ্যাসিডের মধ্যে এগুলো তৈরি হয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওকে। সো এখানে আমি আর বেশি যাব না। উম, তাহলে এখানে দুইটা মেকানিজম বলছে, একটা তো আমি বললাম মাসেল পাম্প প্লাস হচ্ছে ভেসোডাইলেশন, আর আরেকটা এখানে বলতে চাইছে হচ্ছে আপনার ব্লাড প্রেশার বাড়ে সেই জন্য। আচ্ছা, 30% increase in the blood pressure can often more than double the blood flow. This multiplies the great increase in flow already caused by metabolic vasodilation at least another twofold। এগুলো আপনি ইম্পর্টেন্ট না। সো এখানে মূল কথা হচ্ছে আপনার ব্লাড প্রেশার আপনি যদি বাড়ান তাহলে দেখা যায় যে ভালো। ওকে, আচ্ছা। এখানে যেটা বলতে চাইছে যে মাসেল ওয়ার্ক আউটপুট যদি বাড়ে তাহলে অক্সিজেন কনজাম্পশন বাড়ে, অক্সিজেন কনজাম্পশন বাড়লে ভেসোডাইলেশন হতে পারে, ঠিক আছে? এবং যার জন্য রিটার্ন কার্ডিয়াক আউটপুট বাড়ে। সেখানে বলছে নর্মাল আনট্রেন্ড পার্সন কিন্তু তার কার্ডিয়াক আউটপুটটাকে
4 পর্যন্ত বাড়াতে পারে। ওয়েল ট্রেন্ড অ্যাথলেট এটা সাধারণত 6 গুণ বাড়াতে পারে। ঠিক আছে, আর ম্যারাথনার্স অনেক সময় 35 থেকে 40 লিটার পার মিনিট পর্যন্ত করতে পারে। ঠিক আছে, অর্থাৎ 7 থেকে 8 গুণ। মেইন কথা হচ্ছে এটা তোমার মানে ইয়ে পেলে, সরি এটা আপনাদের হচ্ছে এটা হলো কি আপনার মানে একটু মনে রাখার জন্য যে আপনি যখন নর্মাল দিয়ে চিন্তা করবেন তখন হচ্ছে 4 ফোল্ড পর্যন্ত বাড়বে, আর যদি হচ্ছে এক্সারসাইজের যাদের অভ্যাস আছে তাদের 6 গুণ সাধারণত বাড়বে, 7 থেকে 8 গুণ হতে পারে। ওকে, তো এখানে যেটা বলছে যে হিট চেম্বার, আচ্ছা এটা একটা বিষয়, হিট চেম্বার রিলেটেড প্রশ্ন আপনারা পাবেন ইয়েতে রডবিতে। ঠিক আছে, এই জন্য এটা একটু বলি। হিট চেম্বার অফ ম্যারাথনার্স এনলার্জ অ্যাবাউট 40%। সরি, হিট চেম্বার সম্পর্কে এখানে বলতেছে না, হিট চেম্বার আপনারা ইয়েতে পাবেন, এই যে কি বলে আপনার রডের মধ্যে পাবেন যে একটা হিট চেম্বারের মধ্যে আপনি এক্সারসাইজ করতেছেন তাহলে কি হবে। হ্যাঁ, ওটা এখানে না, আমি স্যার একটু ভুল করছি। হার্ট চেম্বার সাধারণত 40% বাড়ে ম্যারাথনারদের ক্ষেত্রে, যদি তাদের ব্লাড ফ্লো বেশি করতে। Not only do skeletal muscles hypertrophy during athletic training, so does the heart. Hearটের মধ্যে hypertrophy হয়। However, heart enlargement and increased pumping activity capacity occur almost entirely in the endurance types, not in the sprint types. অর্থাৎ হার্টের যে হাইপারট্রফি হয় এবং এর যে মাসেল পাওয়ার বাড়ে, মাসেল কন্ট্রাকশন বাড়ে, যেন হার্ট ফেলার না হয়, সেটা কিন্তু আসলে এন্ডুরেন্স টাইপ এক্সারসাইজ মানে এন্ডুরেন্স আসলে সবকিছুই বাড়ে সাধারণত। আর ইয়েতে হচ্ছে এন্ডুরেন্স ট্রেনিং এই জিনিসগুলো হয় যেটা বলতেছিলাম। স্প্রিন্ট টাইপ মানে মনে করেন দৌড়াদৌড়ি ছোটখাটো এগুলোর ক্ষেত্রে কিন্তু হার্টারি এনলার্জমেন্ট হয়। ইভেন তো দ্য হার্ট অফ দ্য ম্যারাথন ইজ এগুলো তো দরকার নেই। উম, আচ্ছা এই দেখেন ম্যাক্সিমাল এক্সারসাইজের সময় কি হয়, বোথ দ্য হার্ট রেট অ্যান্ড স্ট্রোক ভলিউম আর ইনক্রিজ টু অ্যাবাউট 95% দ্য ম্যাক্সিমাম। এক্সারসাইজ করলে অনেক ভালো হয়। দিস ইজ ইন কন্ট্রাস্ট টু অ্যাবাউট 65% অফ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফর করোনারি ভেন্টিলেশন। করোনারি ভেন্টিলেশন ম্যাক্সিমাম হয় 65%, আর এটা ম্যাক্সিমাম হয় 95%। ঠিক আছে, therefore one can really see that the cardiovascular system is normally much more limiting on VO2 max than the respiratory. Cardiovascular system টাই মানে ঝামেলা। Maximal efficacy of for conversion of nutrient energy into muscle work even under the best of conditions about 20 to 25%. The remainder of the nutrient energy is converted to heat. অর্থাৎ আপনি যে খাবার খাচ্ছেন বা যে একটা এনার্জি রেখে দিচ্ছেন এর মধ্যে দেখা যায় 20 to 25% আপনি ইউজ করতে পারেন, বাকিটা কিন্তু পুরোপুরি হিট হিসেবে বের হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে কি বলছে, oxygen consumption by the body can increase as much as 24 in the well-trained athlete, and that of the amount of heat liberated in the body is almost exactly proportional to the muscle control consumption. Hmm.
আমি আসলে একটু আজকে কাশের জন্য আপনাদের খুব সুন্দরভাবে কন্টিনিউ করতে পারতেছি না। যাই হোক, মোটামুটি একটু আপনাদের বলে দিচ্ছি। Okay, with the vast rate of heat flow into the body on a very hot and humid day, so that the sweating mechanism cannot eliminate the heat, and into an even lethal condition called হিট স্ট্রোক হইতে পারে। এটা কিন্তু আপনারা নিউরো ফিজিওলজিতে পড়ছেন। হিট স্ট্রোক এটা হইতে পারে, মূলত হচ্ছে যখন খুব গরম, হট অ্যান্ড হিউমিড এনভায়রনমেন্ট, যখন সে আপনার ঘামের মাধ্যমে তাপ বের করতে পারতেছে না, তখন কিন্তু আপনি যে মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে যে তাপ প্রোডাকশন করতেছেন এটা কিন্তু বেরোতে পারতেছে না। তো তখন যেটা হয় সেটা হচ্ছে হিট স্ট্রোক। এটা হচ্ছে ভেরি হট হিউমিড কন্ডিশনে হইতে পারে, এক্সেস ক্লথিং যদি হয়, বা বডি টেম্পারেচার যদি 106 থেকে 106 থেকে 8 উপরে হয় সেই ক্ষেত্রে। At this level, the elevated temperature itself becomes destructive to tissue cells, especially brain. যার জন্য দেখা যায় এখানে কিন্তু আপনার ব্রেনের সেল বা এগুলাকে কিন্তু নষ্ট করে ফেলতেছে। যার জন্য কি হতে পারে? এক্সট্রিম উইকনেস, এক্সারশন, হেডেক, ডিজিনেস, নশিয়া, প্রফেস সোয়েটিং, কনফিউশন, স্ট্যাগারিং গেট এবং কোলাপস আনকনশিয়াসনেস। অর্থাৎ এখানে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, আপনি সোয়েট বের করতে পারতেছেন না, এই অবস্থায় যদি এক্সারসাইজ করেন তাহলে দেখা যাবে যে হচ্ছে হিট প্রোডাকশন হবে, যেটা বেরোতে পারবো না, যার জন্য তাপমাত্রা বেড়ে এগুলো এগুলো হবে। এটা হচ্ছে হিট স্ট্রোক। So even though the person has stopped exercising, the temperature does not easily decrease by itself. এটা বের হয় না কারণ, কমে না কারণ এটা তো বের হচ্ছে না। ঠিক আছে, these high temperatures, the temperature regulating mechanism, এটা আপনাদের তখন ফেল করে, এটা আপনারা পড়ছেন অলরেডি। The second reason is that heat stroke, the very high body temperature approximately doubles the rate of all intracellular chemical reactions, thus liberating still more heat. So আপনি যখন হিট স্ট্রোকের মধ্যে পড়বেন, তাপমাত্রা বেড়ে গেলে তখন কিন্তু এনজাইম গুলো অ্যাক্টিভেটেড হয়, তখন কিন্তু আরো বেশি বেশি সে মানে বেসাল মেটাবলিক রেট বাড়ায় দিয়ে, তখন কিন্তু এনজাইম আরো বেশি, তখন কিন্তু ওই আপনার অনেক বেশি রিলিজ হয়। ঠিক আছে, মানে কি বলবো যে, আচ্ছা, তাইলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আহ এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে তাপমাত্রা যে আপনার বাড়তেছে, কিভাবে বাড়তেছে? প্রথমত হচ্ছে আপনার রেগুলেটিং মেকানিজমটা চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি হাই বডি টেম্পারেচার, এটা আপনি হচ্ছে যখন পাবেন তখন এমনিতেই তার বডির এনজাইম গুলো অ্যাক্টিভেটেড হয়, যার জন্য দেখা যায় যে হচ্ছে অলরেডি তার এনজাইম গুলো আরো নতুন নতুন বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন শুরু করে। সরি, যার জন্য আপনার এখানে অতিরিক্ত পরিমাণে হিট প্রোডাকশন, মানে এটা একটা পজিটিভ ফিডব্যাক। তারপর কি, মেনটেন আ স্প্রে of cool water on all surface of the body or continually sponge the body and blow air over the body। আমরা ওই যে যেগুলো করি জল পট্টি টট্টি দিয়ে এইসব আর কি করতে হবে। বডি ফ্লুইডস এন্ড সল্ট ইন এক্সারসাইজ, এক্সারসাইজ যেগুলো কি হবে দেখেন, 5 to 10 pound weight loss has been recorded in athletes in a period of 1 hour doing endurance training। ঠিক আছে, আন্ডার হট অ্যান্ড হিউমিড কন্ডিশন। অর্থাৎ 5 থেকে 10 পাউন্ড, মানে 2.5 থেকে 5 কেজি ওজন 1 ঘন্টার মধ্যে কমে যেতে পারে যদি হট অ্যান্ড হিউমিড কন্ডিশন আপনি এক্সারসাইজ করেন, এন্ডিউরেন্স এক্সারসাইজ। তাতে কেন কমতেছে? এটা মূলত আপনার ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট বের হয়ে যাচ্ছে। এসেনশিয়ালি অল দিস ওয়েট লস রেজাল্টস ফ্রম লস অফ সোয়েট। অর্থাৎ ঘাম বের হচ্ছে 5 থেকে 10 পাউন্ড, চিন্তা করা যায়, প্রচুর। রিপ্লেসমেন্ট অফ সোডিয়াম ক্লোরাইড, এটা আমরা কি করবো? পটাশিয়াম। অল অ্যাথলেটস শুড টেক সল্ট সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেটস when performing exercise in hot। গরমের মধ্যে যদি হয় তাহলে অবশ্যই আপনাকে সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট দিতে হবে। If an athlete becomes acclimatized to the heat by progressive increase in the athletic exposure over a period of 1 to 2 weeks, rather than performing maximal athletic feats on the first day, the sweat glands also become acclimatized, so the amount of salt lost in the sweat becomes only a small fraction। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি প্রথম দিনে যদি অনেক গরমের মধ্যে এক্সারসাইজ করেন তাহলে কিন্তু অনেক বেশি ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট লস হবে। না, আপনি যদি আস্তে আস্তে বাড়ান, প্রথম দিন একটু গরম, তারপরের দিন আরেকটু গরম, তারপর দিন আরেকটু গরম, এরকম করে করে যদি বাড়ান তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই সোয়েট প্রোডাকশনটা, মানে যখন অ্যাক্লিমেটাইজেশন হবে, মানে সে খাপ খাওয়া নেবে, তখন সে অল্প অল্প সল্ট লস করবে, অত বেশি সল্ট লস করবে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আর
এই জন্য কিন্তু দেখবেন এসএনসির ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এখন পাওয়া যায় আজকাল, হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি ভালোই ইলেকট্রোলাইট সাপ্লাই দেয়। এছাড়া আপনার গ্লুকোজ সলিউশন তো পাওয়া গেছে, এগুলো তো পাওয়া যায়। আচ্ছা, মেইনলি ফ্রম ইনক্রিজড অ্যালডোস্টেরন সেক্রেশন বাই দ্য অ্যাড্রেনাল কর্টেক্স, দ্য অ্যালডোস্টেরন ইন টার্ন হ্যাজ এ ডিরেক্ট ইফেক্ট অন দ্য সুয়েট গ্ল্যান্ডস, ইনক্রিজিং রিঅ্যাবজর্পশন অফ সুমেট। সো অ্যাক্লিমেটাইজেশনটা কিভাবে হয় সুইজারল্যান্ডের, যে সে যে আসলে মানে আপনি আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়াইলে সে আসলে কি চেঞ্জটা হয়, এটা মূলত হচ্ছে অ্যালডোস্টেরনের মাধ্যমে। অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম ক্লোরাইডকে ধরে রাখে সুইজারল্যান্ডের মাধ্যমে, এই জিনিসটা সে আস্তে আস্তে খাপ খাওয়ায় নেয়, যার জন্য অতিরিক্ত ফ্লুইড এবং ইলেকট্রোলাইট সে লস করে না। Experience by military units exposed to heavy exercise in the desert has demonstrated still another electrolyte problem, the loss of potassium. Potassium loss results partly from the increased secretion of aldosterone during heat acclimatization. অর্থাৎ মিলিটারি যারা হচ্ছে ডেজার্টে মরুভূমিতে খুব গরম পরিবেশে কাজ করে, তারা অনেক সময় দেখা যায় পটাশিয়াম লস হয় তাদের ক্ষেত্রে। এটা মূলত যে অ্যালডোস্টেরন সেক্রেশনের মাধ্যমে, অ্যালডোস্টেরন তো পটাশিয়ামকে ছেড়ে দেয়, সো এটা হতে পারে। ড্রাগস অ্যান্ড অ্যাথলেটস, এটা দেখেন, ক্যাফেইন ইজ বিলিভ টু সাম ইনক্রিজ অ্যাথলেটিক পারফরমেন্স, ক্যাফেইন বলতে কফি টফি এগুলা। আর অ্যানাবলিক স্টেরয়েডস টু ইনক্রিজ মাসেল স্ট্রেংথ আনডাউটেডলি ক্যান ইনক্রিজ অ্যাথলেটিক পারফরমেন্স। আপনি যদি অ্যানাবলিক স্টেরয়েড নেন তাহলে কিন্তু দেখবেন যে মাসেল ম্যাস অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য আপনি অবশ্যই কাজ বেশি করতে হবে। কিন্তু এটা কিন্তু নিষিদ্ধ। মাঝখানে আপনাদের যে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ওর জন্য ওরও কিন্তু এরকম একটা ইয়ে উঠছিল যে সে অ্যানাবলিক স্টেরয়েড নাই, ঠিক আছে, So তার জাইগান্টিক ফিগার দেখে আর কি। তো যাই হোক, তার কিন্তু আসলে মাসেল ম্যাস অনেক বেশি এবং সে কিন্তু অল্পে দেখবেন একটু মারলেই 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাসেল ম্যাস কিন্তু অনেক বেশি থাকে। সো অলসো গ্রেটলি ইনক্রিজ দ্য রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ড্যামেজ। আপনি অ্যানাবলিক স্টেরয়েড নিলে যে সেটা শুধু মাসেল বাড়াচ্ছে তা না, সেটা আপনার কিন্তু হার্টের উপর ঝামেলা করতেছে, হাইপারটেনশন করতেছে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কমাচ্ছে, ইনক্রিজ এলডিএল করতেছে, হার্ট অ্যাটাক বাড়াচ্ছে, স্ট্রোক বাড়াচ্ছে। সো এটা কিন্তু আসলে খুব একটা ভালো জিনিস না, এই জন্য কিন্তু এটা নিষিদ্ধ। In men, all type of male sex hormone preparation also leads to decreased testicular function, sorry, including both decreased formation of sperm and decreased secretion of person's own natural testosterone. So testosterone দিলেও কিন্তু এরকম মাসেল ম্যাস বাড়তে পারে, দ্যাটস ট্রু, কিন্তু আপনি এর মাধ্যমে ন্যাচারাল যে টেস্টোস্টেরন এটাকে কমে ফেলতেছেন, যার জন্য কিন্তু তার এরকম স্পার্ম কাউন্ট কমে যাবে, তারপর লিবিডো কমে যাওয়া বা তার হচ্ছে সেক্সুয়াল পাওয়ার কমে যাওয়া বা রিপ্রোডাক্টিভ পাওয়ার কমে যাওয়া, এগুলো কিন্তু দিতে পারে। সরি, এরপর আসা হচ্ছে অ্যামফেটামিন এবং কোকেইন। অ্যামফেটামিন হচ্ছে আপনার ওই যে মিথ্যামফেটামিন, ইয়াবা যেটা, have been reputed to increase one's athletic performance. Equally true that overuse of these drugs can lead to deterioration of performance. Furthermore, most experiments have failed, যেটা আপনার খুব মূলত হচ্ছে এই ওষুধগুলো যেটা করে, এটা হচ্ছে কিছুটা পারফরমেন্স বাড়াতে পারে, তবে ওভার ইউজ করে ফেললে আবার পারফরমেন্স কমায় ফেলে। আর তবে এক্সপেরিমেন্টের মাধ্যমে এখানে খুব বেশি রোল দেখা যায় না, মূলত সাইকিয়াট্রিক, এটা হচ্ছে তার কনফিডেন্স বাড়ায় যে না, আমি পারবো, এই জিনিসটা হয়, ঠিক আছে, কিন্তু যে খুব স্ট্রেংথ বাড়ায় সেরকম না। স্ট্রেংথ বাড়ায় হচ্ছে টেস্টোস্টেরন, অ্যানাবলিক স্টেরয়েড, ক্যাফেইন, এগুলা। আচ্ছা, some athletes have been known to die during athletic events because of interaction between such drugs. নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, এগুলা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে কিন্তু রিলিজ হয় এক্সারসাইজের সময়। তো এগুলোর সাথে ইন্টারাকশন করে অনেক মানে অ্যাথলেট কিন্তু মারাও যায়। One of the possible causes of death under these conditions are over excitability of the heart leading to ventricular fibrillation. ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে কিন্তু অনেক এরকম অ্যাথলেট কিন্তু মারা যায়। অ্যাথলেট মারা যাওয়ার আরেকটা কারণ হচ্ছে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এটা আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসুন বডি ফিটনেস প্রলংস লাইফ, এটা জাস্ট সিম্পল কথাবার্তা, যে বিটুইন 50 to 70 ইয়ার্স এর মধ্যে দেখা যায় স্টাডিজ হ্যাভ শোন মর্টালিটি টু বি 3 times লেস ইন মোস্ট ফিট পিপল দেন দ্য লিস্ট ফিট। 50 থেকে 70 বছরের মধ্যে আপনি যদি অনেক ফিট থাকেন তাহলে কিন্তু 3 গুণ বেশি মর্টালিটি কমে, 3 গুণ মর্টালিটি কমে আর কি। বডি ফিটনেস এন্ড ওয়েট কন্ট্রোল গ্রেটলি রিডিউস কার্ডিওভাস্কুলার ডিজিজ। আপনার ফিট থাকা এবং ওয়েট কন্ট্রোলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস রেজাল্ট ফ্রম মেইনটেনেন্স অফ মডারেটলি লোয়ার ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার আপনি কমায় যদি রাখতে পারেন, ব্লাড কোলেস্ট্রল কমায় রাখতে পারেন, এলডিএল যদি কমায় রাখতে পারেন এবং এইচডিএল যদি বাড়াতে পারেন, এই কাজগুলো করলে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো কম। সো অ্যাথলেটিক্যালি ফিট পারসন হ্যাজ মোর বডিলি রিজার্ভস। অ্যাথলেটিক্যালি ফিট বলতে আমরা কাদের বলছি, যাদের রিজার্ভ বেশি, মানে সে রেসপিরেশন অনেক বেশি বাড়াইতে পারে, কার্ডিয়াক আউটপুট অনেক বেশি বাড়াইতে পারে, এরকম, ঠিক আছে। কার্ডিয়াক রিজার্ভ ইজ অফেন 50% গ্রেটার ইন দ্য অ্যাথলেটিক্যালি ফিট ওল্ড পারসন দেন দ্য নন ফিট পারসন। এগুলো জাস্ট মানে জানার জন্য।
Exercise and overall body fitness also reduce the risk for several chronic metabolic disorders যেমন obesity, insulin resistance এবং type 2 diabetes, ঠিক আছে, এগুলো কমে এক্সারসাইজের জন্য। So improved body fitness also reduces the risk for several types of cancer যেমন breast cancer কমায়, prostate cancer কমায়, colon cancer কমায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূলত হচ্ছে ওবেসিটি কমানোর মাধ্যমে এগুলো কমায়, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি স্পোর্টস ফিজিওলজি এবং এই রিলেটেড ফিজিওলজি, আশা করা যায় মোটামুটি সবাই বুঝছেন। যদি এরপরে কার কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমরা সলভ করব। আর পরশুদিন ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী ক্লাসে যাব। এই আপনারা তো সবাই আমাদের ইয়েতে আছেন, মেইন ব্যাচে আশা করি আছেন। আপনাদের জন্য কিন্তু এটা আমরা ড্রাইভের মধ্যে আপনি ফিজিওলজি ফোল্ডারে পাবেন এই স্পোর্টস ফিজিওলজি চ্যাপ্টারটা, এটা দেখে নেবেন। সাথে এই ভিডিওটা একটু দেখে আয়ত্তে নিয়ে নেবেন মোটামুটি। আর রডের স্পোর্টস ফিজিওলজি চ্যাপ্টারটা যতটুকু বুঝেন বাকিটা মুখস্থ করে ফেলবেন, কারণ এটা আসলে ইম্পর্টেন্ট, এখান থেকে দু একটা কোশ্চেন প্রায়ই চলে আসে। তো আজকের মতো এইটুকুই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।